আচ্ছা, আজকে হলো ষষ্ঠ দিনের ক্লাস। এই ক্লাসটার মেইন বস্তু হলো যে আমরা যারা মুরগি পালন করি এবং দৈনন্দিন কিছু কাজ আমাদেরকে করতে হয়, সেটা যে কোনো ধরনের মুরগি হোক না কেন। তো সেই দৈনন্দিন কাজগুলো আসলে কী ধরনের কাজ, সেই কাজগুলো আমরা একবার প্র্যাকটিক্যালি কথা বলার চেষ্টা করব। এখানে কোনো থিওরিটিক্যাল বা তাত্ত্বিক কোনো বিষয়গুলো না। বিষয়টা এরকমও না, মানে তাত্ত্বিক বিষয়গুলো থাকবে কিন্তু সেটা একবারে প্র্যাকটিক্যালি, এবং যেটা আমরা একবারে হাতে কলমে করি সেই কাজগুলোই আজকের এই ক্লাসটা। এবং এটাকে যদি সংক্ষেপে বলি, ওর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করার মতোই আর কি। হ্যাঁ, তো এই আমরা সেটা দেশি বলেন বা ক্রস কোনো মুরগির কথাই বলেন বা যে কোনো ধরনের মুরগির কথা বলেন না কেন, তো খামারে কিন্তু একটা দৈনন্দিন একটা কাজ করতে হয়। হ্যাঁ, সেই কাজগুলো একটু আমরা দেখব। তো সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম কাজ হলো যে মুরগির সেক্টরে যতগুলো মুরগি আছে, শুধু মুরগি না, হাঁসের ক্ষেত্রেও সেম কাহিনি। শুধু হাঁস না, মানুষের যদি কোনো বেবি থাকে, মানে আমাদের যারা বেবি আছে তাদের ক্ষেত্রেও সেম কাহিনি, গরু ছাগলের ক্ষেত্রেও সেম কাহিনি। হ্যাঁ, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর কিন্তু একটা ছোট বয়সের একটা বিশেষ যত্ন করতে হয়। সেই যত্নটা কি, একটা হচ্ছে ব্রুডিং সিস্টেম বলা হচ্ছে। হ্যাঁ, তো আমরা যারা নতুন, যারা খামারি একবারই নতুন, হ্যাঁ, তারা হয়তো বা বোর্ডিং বলতে আসলে কী জিনিসটা বোঝানো হয় সেটা তাদের কাছে হয়তো বা একটু কঠিন মনে হবে। কিন্তু যারা একটু কম বেশি জানে তারা হয়তো বা খুব সহজে বুঝতে পারবে। তো ব্রুডিংটা কি সেটা আমরা যদি বলি, তো ব্রুডিং মানে হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো যে তাপ দেওয়ার ব্যবস্থা করা। এবং তাপটা দেওয়ার ব্যবস্থা করা মানে কি, মানে মা মুরগি যখন থাকে তখন বাচ্চাগুলো যখন একটু ঠান্ডা লাগে বা তাপমাত্রা যদি একটু কম বেশি হয়, বাচ্চাগুলো সুন্দর করে দৌড়ে গিয়ে মায়ের কোলে সেটে যায়, বা মায়ের কাছে চলে যায়। কেন যায়? তাকে ঠান্ডা লাগছে হয়তো বা। মানুষের ক্ষেত্রেও সেম কাহিনী, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও সেম কাহিনী, তারা কিন্তু মায়ের কাছে যায়। তো কেন যায়? নিশ্চয়ই শরীরের মধ্যে একটা আলাদা তাপমাত্রা থাকে। হ্যাঁ, সেই তাপমাত্রাটাই হচ্ছে ওই বাচ্চাগুলো পায়। তো এতগুলো মুরগির বাচ্চা আপনি নিয়ে আসলেন, সেটা হেচিং থেকে হোক বা কারোর কাছ থেকে কিনে নিয়ে হোক, তো সেখানে তো আর মা মুরগি থাকতেছে না, বা থাকলেও এতগুলো বাচ্চার জন্য টাফ, ছোটা। তো সেই বাচ্চাগুলোকে তো ভাই আপনাকে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই যে তাপ দেওয়ার ব্যবস্থা আপনি নিজেই করছেন কৃত্রিমভাবে, যাকে বলা হয়, হ্যাঁ, লাইটিং করে। তো এইটাই হচ্ছে ব্রুডিং। তো এই ব্রুডিং ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা পাখির ক্ষেত্রে। কারণটা হলো যে প্রত্যেকটা প্রাণীর কিন্তু নির্দিষ্ট না, সুনির্দিষ্ট বডি টেম্পারেচার থাকে, মানে দেহের তাপমাত্রা থাকে। সেটা যদি কোনো কারণে কম হয় আর বেশি হয়, তাহলে কিন্তু শরীরের মধ্যে স্ট্রেস পড়ে। তখন যে কোনো রোগবালাই কিন্তু সহজে আক্রমণ করে, এবং তার ইমিউনিটিটাও কিন্তু একসময় দুর্বল হয়ে যায়। এই জন্যই এই ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন, আপনার বেবি বা আমার বেবির ক্ষেত্রে যখন তাপমাত্রা হাই লেভেলে থাকে তখন কিন্তু টাইফয়েড হয়ে যায়, প্রচণ্ড জ্বর হয়ে যায়। আবার তাপমাত্রা যদি কমে যায় তাহলে কী হয়, সেটাও জ্বর হয়, নিউমোনিয়া হয়ে যায়। তো দেখেন, নিউমোনিয়া হচ্ছে ঠান্ডার কারণে, গরমের কারণে হচ্ছে টাইফয়েড। তো দেখেন, অতিরিক্ত তাপের কারণে কী সমস্যা হচ্ছে, আবার তাপমাত্রা কমে গেলে কী সমস্যা হচ্ছে। তো সেম কাহিনী তো ভাই আপনার মুরগির বাচ্চাতে তো সেম। হ্যাঁ, বডি টেম্পারেচার যাকে বলা হচ্ছে, এই বডি টেম্পারেচারটা যত রেগুলেট হবে, যত নিয়ন্ত্রিত হবে, সুনিয়ন্ত্রিত হবে, ততই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মুরগির খাবার দাবার ঠিক থাকবে, পায়খানা ঠিক থাকবে, রোগবালাই কম হবে, ভ্যাকসিন কাজ করবে, যদি কোনো মেডিসিন দেন সেটা কাজ করবে। তো এই জন্যই কিন্তু আপনাকে সঠিক তাপমাত্রায় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে বাচ্চাগুলোকে হিটে রাখতে হবে। সোজা বাংলা কথা, হিটে রাখা মানে কি, তাকে সঠিক তাপমাত্রা দিতে হবে। যদি আপনি মুরগির জাত ভেদে কিন্তু ১ থেকে ১ মাস পর্যন্ত কিন্তু ব্রুডিং করানো হয়, মানে তাপ দিতে হবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে সিজনাল। হ্যাঁ, গরমের সময়, শীতের সময়, আবার বর্ষার সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন আমরা বই পুস্তকে যেটা আমরা জানি কি, ৭ থেকে ১০ দিনের, হ্যাঁ, ১০ দিনে কৃত্রিমভাবে তাপ দেওয়ার ব্যবস্থাকে ব্রুডিং বলা হয়। এটা কিন্তু কাগজ কলমে আমরা দেখতে পাই। কিন্তু আদৌ কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটে না প্র্যাকটিক্যালি যখন আপনি যাবেন। হ্যাঁ, দেখা গেছে দেশি মুরগির ক্ষেত্রে আপনি মিনিমাম ১ মাসের মতো তাকে ব্রুডিং করতে হবে। কারণ তার গ্রোথ কম, তার বডি ওয়েটও কম। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে ১ মাস রাখলে দেশি মুরগির বাচ্চাগুলো টাইট থাকে, মানে ভালো থাকে। ব্রয়লারের ক্ষেত্রে মিনিমাম ১০-১২ দিন করতে হয়। সোনালী মুরগির ক্ষেত্রেও প্রায় ২ সপ্তাহের মতো করতে হয়। বা টাইগার মুরগি বা তিতির মুরগি বলেন বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী, ওই ২ সপ্তাহ ৩ সপ্তাহের মতো করতে হয়। তো
তো এরকম না যে আপনাকে 7 দিনই করতে হবে, 7 দিন পর বাদ দিতে হবে, এমনটা না। আবার আপনাকে 1 মাসেই করতে হবে, এমনটা না। মানে আপনার বাচ্চার কন্ডিশনও বলে দিবে যে আপনি তাকে বোর্ডিং করবেন কিনা। তো আল্টিমেটলি বোর্ডিং বলতে আমরা 2-3 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে একবারে ক্লোজলিভাবে যখন তাপ দিবেন, শুধু তাপ দিবেন, সেটা কিন্তু বোর্ডিং। তারপরে আস্তে আস্তে করে আপনি জায়গা বাড়াবেন। হ্যাঁ, তো আমরা একটু দেখে নেই তাহলে যে বাচ্চা তোলার পর আসলে কী করণীয়। বাচ্চা তোলার পরে বলতে কী বোঝাচ্ছি, যে বাচ্চা আপনি বাইরে থেকে নিয়ে আসছেন বা মা মুরগি থেকে বাচ্চাগুলো বের হলো, হ্যাঁ, তখন আপনি কী করবেন, তখন কী কী জিনিস লাগবে, মানে একটা বুড়া রাখতে হবে। আমরা ছবির মাধ্যমে সেগুলোকে আমরা সরাসরি জানবো। হ্যাঁ, আমি জাস্ট কী করতে হবে সেটা একটু জেনে রাখেন। বুড়ারে 1টা থেকে 2টা বৈদ্যুতিক বাল্ব থাকবে। হ্যাঁ, 1টা থেকে 2টা। আপনার মুরগি যদি 50, 60, 100টা যদি থাকে, হ্যাঁ, তো 100টা মুরগির জন্য আমরা কি বলি, একটা বাল্ব হলেই যথেষ্ট। 100টা মুরগির জন্য একটা বাল্ব, মানে 100 ওয়াটের একটা বাল্ব হলেই যথেষ্ট। এটা আবার ডিপেন্ড করবে হচ্ছে গরম কি শীত কি বর্ষা। শীতের সময় হলে, শীত তো স্বাভাবিকভাবেই তাপ কম থাকে, তাহলে আপনাকে 2টা দিতে হবে। হয় 100টা দিবেন, 100 ওয়াটের একটা দিবেন, একটা 50-এর দিবেন। কিন্তু গরমের সময় কিন্তু আপনি 100 ওয়াট কি দিবেন? নিশ্চয়ই না। তখন আপনি 60 ওয়াটের দিবেন, সমস্যা কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। গরমের সময় যদি হয় তাহলে স্যালাইন দিতে হবে। ভিটামিন সি আপনি শীতের সময় দিতে পারবেন। 5-6 ঘন্টা খাওয়াতে হবে। স্টার্টার ফিজ বা 0 ফিট এগুলো দিতে হবে, এবং 50টি পাত্রের জন্য খাওয়ার পাত্র, মানে 50টা বাচ্চার জন্য খাওয়ার পাত্র 3টা দিবেন, আর পানি পাত্র 2টা 50টার জন্য। বা আপনি যদি একটাও দেন সমস্যা নেই। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, 100টা মুরগির জন্য বা 50টা মুরগির জন্য এই জিনিসগুলো আপনারা রেডি করে রাখবেন। এখন আমরা যখন বোর্ডিং করব কোনো বাচ্চাগুলোকে, সেটা যে কোনো ধরনের মুরগির বাচ্চা হোক না কেন, তখন আপনাকে খেয়াল করতে হবে যে 1 সপ্তাহ বয়স পর্যন্ত কত ডিগ্রি তাপমাত্রা আপনাকে দিতে হবে এবং আলো কতটুকু থাকবে। দেখেন এখানে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, দেখুন 1 মাস পর্যন্ত আমি একটা শিডিউল দিয়ে দিয়েছি। গরমের সময় নর্মালি কিন্তু 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে। সো আপনি দিনের সময় যদি লাইট নাও দেন, একটা জাস্ট হালকা এলইডি বাল্ব দিয়ে ওটাকে উঁচু করে ঝুলিয়ে দিলেন, বা না দেওয়ার প্রয়োজন না হলে দরকারই নেই, কারণ নর্মালি তো তাপমাত্রা থাকেই। শুধুমাত্র রাত্রে শুধু আপনাকে তাপটা দেওয়ার ভালো ব্যবস্থা করতে হবে। শীতের সময় তো 35 ডিগ্রি, এটা তো মাস্ট বি, এবং 24 ঘন্টায় আলো জ্বলবে, মানে প্রথম সপ্তাহে 24 ঘন্টায় আলোটা জ্বলতে থাকবে। কিন্তু গরমের সময় কিন্তু দিনে লাইট না দিলেও সমস্যা নেই। এটা কিন্তু প্র্যাকটিক্যালি, হ্যাঁ। দ্বিতীয় সপ্তাহে 32 ডিগ্রি তাপমাত্রা, এবং শীতের সময় সেম কাহিনি। এখানে 23 ঘন্টা, তার মানে 1 ঘন্টার জন্য আপনি লাইটটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, দিনের সময় তো লাইট থাকেই, এবং রাতের সময় কোনো একটা 1 ঘন্টার জন্য লাইটটা বন্ধ করে রেখে দিবেন ঘুমানোর জন্য। তৃতীয় সপ্তাহে গিয়ে দিনের স্বাভাবিক তাপমাত্রা কত? 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা, এইটা থাকবে 1 মাস তৃতীয় সপ্তাহের মাথায় গিয়ে। তার মানে আপনার বাতিটা উপরে উঠে যাবে। সেগুলো আমরা একটু জানবো। এবং চতুর্থ সপ্তাহে গিয়ে সেম ওইভাবেই থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে বোর্ডিং সময়ে আমাদের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রির মধ্যেই আমাদেরকে মুরগিগুলোকে রাখতে হবে। হ্যাঁ, 29 ডিগ্রি মানে কি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত আপনি প্রথম থেকে একবারে চতুর্থ সপ্তাহ, মানে হচ্ছে 0 থেকে 30 দিন পর্যন্ত আপনাকে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় বয়স বেঁধে রাখতে হবে। এখন আপনার যে জায়গায় আপনি বোর্ডিংটা করছেন বা তাপ দিচ্ছেন, সেটা কত ডিগ্রি তাপমাত্রা আছে সেটা কি আপনি কীভাবে বুঝবেন? এখানে বোঝার 2টা উপায় আছে। একটা হচ্ছে কি, থার্মোমিটার ওখানে রেখে দিতে পারেন। হ্যাঁ, মানে একটা যন্ত্রের মাধ্যমে আপনাকে বুঝতে হবে। যেমন একটা থার্মোমিটারটা কী হতে পারে, ম্যানুয়ালি হতে পারে, ডিজিটাল হতে পারে। ম্যানুয়ালি একটা রেখে দিলেন, সেটাও দেখে আপনি বুঝতে পারবেন, অথবা ডিজিটাল একটা পাওয়া যায়, এখানে আপনি রেখে দিলেন, সেটাও বুঝতে পারবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মুরগির কন্ডিশনটাকে দেখে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সেটা আমি একটু দেখাবো একটু পরে। তো মুরগিটা তাপমাত্রা বেশি হয়েছে কি কম হয়েছে কীভাবে বুঝবেন? মুরগির চালচলন দেখলেই বোঝা যায় মুরগির ছানা। যেমন হচ্ছে, যদি বাচ্চাগুলো যেখানে বাতিটা ঝুলে আছে সেখানে গিয়ে সবাই যদি জড়সড় হয়ে থাকে,
তাহলে বুঝতে হবে তাপমাত্রা কমে গেছে, তার মানে বাতি বাড়াতে হবে। দেখবেন যে বাচ্চাগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সমানভাবে, তাহলে বুঝতে হবে তাপমাত্রা ঠিক আছে। আবার যদি দেখেন যে বাচ্চাগুলো সবাই চিকগাট, চারদিকে যেটা আমরা টিনের বা কাঠের বা হচ্ছে বাঁশের তক্তার, হ্যাঁ, বা প্লাস্টিকের যেটা পাওয়া যায় ঘেরা, বাচ্চাগুলো সবগুলো ঘেরার দিকে চলে গেছে, তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি মনে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের দেখে আমাদের করতে হবে। একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখেন, আমরা নর্মালি যেটা করি, কি নর্মালি যেগুলো করি, হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম আমরা যেগুলো করি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে চারদিকে কিন্তু টিনের কিন্তু কি দেওয়া হয়েছে, ঘেরা দেওয়া হয়েছে, এটাকে চিকগাট বলা হয়। এবং উপরের দিকে দেখেন একটা বাতি ঝুলিয়ে দেওয়া আছে, এবং ভিতরে পেপার দেওয়া আছে, পেপার উপরে বাচ্চাগুলো দেওয়া আছে, এবং হচ্ছে পানি পাত্র দেওয়া আছে, খাবার পাত্র দেওয়া আছে। এখন এই বোর্ডিংটার বিষয়ে একটু বিস্তারিত কথা বলি, হ্যাঁ। এইটা দেখেন একটু ভালো করে, আমি কি বললাম যে বোর্ডিং করতে গেলে আমাদের কি কি লাগবে, একটা ভালো করে আপনারা নোট করে নেন। বোর্ডিং করতে আমাদের লাগবে প্রথমে ধানের গোটা তুষ, কতগুলো লাগবে সেটা আমি পরে বলছি। ধানের গোটা তুষ লাগবে, পানির পাত্র লাগবে, খাবার পাত্র লাগবে। পানি পাত্রটা অবশ্যই মুরগির সংখ্যা অনুযায়ী আপনার ছোট একটা পট পাওয়া যায়, আমি আপনাকে দেখাবো। ছোট্ট একটা সুন্দর একটা গোলাকার পট পাওয়া যায় শুধু ছোট বাচ্চার জন্য, এরকম নেবেন। খাবারের পাত্র নেবেন লম্বাগুলো, 1 মাসের জন্য নেবেন লম্বাগুলো। তুষ নেবেন, তারপরে পেপার নিতে হবে, পেপার লাগবে। আর কি লাগবে, চারদিকে যে আপনি একটা ঘেরা দিবেন, এই ঘেরাটা হচ্ছে প্লাস্টিকের নেট পাওয়া যায়, আবার হচ্ছে এরকম মানে চাটাই পাওয়া যায়, হ্যাঁ, ধাড়াই পাওয়া যায়, যাকে বলা হয় অনেক জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন বলা হয়। এবং ব্রুডার মানে যে হোভার, এই হোভারের মধ্যে 4টা কিন্তু বাল্ব থাকে, হ্যাঁ, 4টা বাল্ব থাকে। আপনার মুরগির সংখ্যা অনুযায়ী বাল্বটা কমবে অথবা বাড়বে। এখন একটা বিষয় খেয়াল করবেন, এখন এই যে চিক গাট মানে চারদিকে যে ঘেরাটা দিয়েছে, এই চিক গাটটা কত উচ্চতা হবে, এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট উচ্চতা হয় চারদিকে, হ্যাঁ, এর উচ্চতা হচ্ছে 1 থেকে 1.5 ফিট উচ্চতা হয়। এখন আপনি ওই যে উপরে যে হবারটা আপনি টাঙিয়ে রাখছেন বা বুডারটা, হ্যাঁ, যেটা তাপ দিচ্ছে, এটা কত উচ্চতায় থাকবে, হ্যাঁ, এটা কত উচ্চতায় থাকবে, এটা হচ্ছে কি প্রথম সপ্তাহে আপনি 1.5 ফিট উচ্চতায় রাখতে পারেন। মুরগির সংখ্যা যদি বেশি হয় তাহলে একটু উপরে রাখবেন, 2 ফিট উচ্চতায় রাখবেন। 1.5 থেকে 2 ফিট উচ্চতায় আপনি কি করবেন, এটা রাখবেন। যদি আপনার মুরগি যদি 50টা থাকে তাহলে আপনি কি 2 ফিট উপরে রাখবেন, নিশ্চয়ই না, তখন আপনি 1.5 ফিট উচ্চতায় রাখবেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে শীতের সময়, গরমের সময়, এবং মূলত হচ্ছে গরম এবং শীত বিষয়টাকে। যদি মনে হয় শীত একটু বেশি মনে হচ্ছে যে কোনো আবহাওয়ায় যে কোনো সময়, আপনি তখন ওই হভার বা ব্রুডারটাকে নিচে নামাতে হবে, একটু নেমে দিন। নিচে নামানো বলতে কি আপনি ওই যে মুরগির মাথার উপর এরকম না, আপনি মিনিমাম 1.5 ফিট উচ্চতায় নামাতে পারবেন। যদি মনে হচ্ছে যে না আবহাওয়াটা গরম, আপনি তখন 3 ফিট উচ্চতায় আপনি এই হোভারটাকে তুলে দিলেন। মানে হোভারটাকে নিচে করবেন নাকি উপরে রাখবেন, কতটুকু রাখবেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে তাপমাত্রার উপর এবং বাচ্চার কন্ডিশনের উপর। অতিরিক্ত তাপ যখন হয় তখন বাচ্চাগুলো কিন্তু ঘেমে যায়, যখন ঘেমে যায় তখন পাখাগুলো মনে হচ্ছে যে আপনি বাচ্চাগুলোকে মনে হয় পানিতে ডুবানো হয়েছে, এরকম ভেজা ভেজা ভাব হয়। এই জন্য কিন্তু অতিরিক্ত তাপ তাপ দিলে কিন্তু বাচ্চাগুলো মানে ঘেমে যায়। ঘেমে গেলে বাচ্চা কিন্তু মারা যায় না, তবে বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে গেলে কিন্তু পায়খানার সমস্যা হয়, হ্যাঁ, বাচ্চাগুলো যখন ঘেমে যায় তখন একটু দুর্বল হয়ে গেলে পায়খানার সমস্যা হয়, তখনই কিন্তু সমস্যাগুলো তৈরি হয় একটার পর একটা। এই জন্য অতিরিক্ত তাপটাও কিন্তু ভালো না, আবার অতিরিক্ত কমও তাপটাও ভালো না। তো এই ধরনের জিনিসগুলো আপনারা করবেন। এবং তুষ কতটুকু দিবেন সেটা আমি একটু দেখাতে দেখাতে সেই আলোচনাগুলো করব। এই যে যেটা পানির পাত্রের কথা বলছিলাম, দেখেন এই যে সাদা একটা দেখেন পট, এরকম সাদা পটে আপনারা পানি দিয়ে দিতে পারেন। আমি যদি আরও স্পষ্ট করে দেখাই, দেখেন এই যে এখানে ছবিতে দেখেন এখানে যে আরসির বোতল যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা করে দেবেন, পানি যতটুকু লাগে নেবেন।
তো মোটামুটি কিন্তু যেদিন বাচ্চাটা তুলবেন, হ্যাঁ, আমি কথা বলতে বলতে আপনারা একটু জেনে নেন। মনে করেন ধরেন যে বাচ্চাগুলো আপনি নিয়ে আসছেন, বিকেলে নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসার আগেই আপনি সেট আপ দেবেন। কী সেট আপ দেবেন? চারদিকে ঘেরা দিবেন, মানে বুডার চিক গার্ড দিবেন, বুডারটাকে টাঙিয়ে দিবেন, খাবার পাত্র পানি পাত্র রেখে দিবেন। আমি কি বলছিলাম, 50টার জন্য 2টা খাবার পাত্র আর দুটো পানি পাত্র। আপনারা কি করবেন, আমি একটা স্ট্যান্ডার্ড একটা মাপ দিয়ে দিই। 100টা মুরগির জন্য 2টা খাবার পাত্র আর 2টা পানি পাত্র দিয়ে দিবেন। 100টা মুরগির জন্য 2টা পানি পাত্র আর 2টা খাবার পাত্র দিয়ে দিবেন, মানে সরি রেডি করে রাখবেন। বাচ্চা যেদিন নিয়ে আসবেন, মনে করেন যে বাচ্চা বিকেলে নিয়ে আসবেন, আপনি সবগুলো রেডি করে রাখবেন। বাচ্চা নিয়ে আসার সাথে সাথে আপনি কি করবেন, বুডাটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা আগে বলে রাখি, তারপরে বাচ্চাটা বলতেছি। বুডাটা তৈরি করবেন, আপনি প্রথমে হচ্ছে তুষ দিবেন। হ্যাঁ, তুষ কতগুলো দিবেন? তুষ দিবেন হচ্ছে 1 ইঞ্চি পুরুত্ব করে। এবং এই যে চারদিকে যে ঘেরাটা আছে এটা কত বড় দিবেন, কত বড় কত ছোট হবে, এটা কিন্তু মুরগির সংখ্যার উপর। আপনার মুরগির বাচ্চা আছে মনে করেন যে 20টা বা 25টা, এখন আপনি দিয়ে রাখছেন 3 ফিট। আপনি হাতের ডান থেকে বাম পর্যন্ত 3 ফিট দিয়ে রাখছেন, তাহলে তো কিন্তু অনেক বড় হয়ে গেল না? এরকম করবেন না। একটা স্ট্যান্ডার্ড মাপ হলো যে আমরা 400টা মুরগি কিন্তু 5 ফিট দিই, মানে এই দিক থেকে এই দিকে, অর্থাৎ আপনি মধ্যে দাঁড়াবেন, মধ্যে দাঁড়ায় 2.5 ফিট চারদিকে হতে হবে। মানে আপনি এই যে চিক গার্ডটা আছে তার মধ্যে যদি দাঁড়ান তাহলে চারদিকে যেন 2.5 ফিট হয় 400টা মুরগির জন্য। হ্যাঁ, আমরা 300 থেকে 400টা মুরগির জন্য আমরা কী করি, মানে টোটাল হচ্ছে এই মাথা থেকে ওই মাথা 5 ফিট নেই, এই 5 ফিটের মধ্যেই কিন্তু আমরা 400টার মতো বাচ্চা রাখতে পারি। তো যেহেতু আপনার মুরগি যদি অল্প হয় তাহলে আপনি সর্বোচ্চ 2 ফিট এই মাথা থেকে ওই মাথা ধরলেন, মানে এই মাথায় ফিতা ধরবেন ওই মাথায় ফিতা ধরবেন, 2 ফিট রাখবেন, চারদিকে 2 ফিট। হ্যাঁ, অল্প মুরগি যদি থাকে, যদি 50টা 60টা থাকে, তাহলে যদি 10টা 5টা থাকে তাহলে 1.5 ফিট দিবেন। হ্যাঁ, একটা পানি পাত্র দিলেন, একটা খাবার পাত্র, এভাবে করে। তুষ কতটুকু দিবেন? তুষ দিবেন হচ্ছে এটা সর্বোচ্চ 1.5 ইঞ্চি পুরুত্ব করে দিবেন, 1.5 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি পুরুত্ব করে দিবেন। তার মানে মুরগির সংখ্যার উপরও কিন্তু আপনার কী হবে, তুষের পরিমাণটা নির্ভর করবে। তো মোটামুটি আপনি 2 কেজির মতো যদি তুষ যদি বিছিয়ে দেন, 2 থেকে 2.5 কেজির মতো, তাহলে দেখবেন যে মোটামুটি আপনার বেশ 1 ইঞ্চির মতো পুরুত্ব হয়ে যাবে 50-60টা বাচ্চার জন্য। তো এইটার জন্য একটা প্রশ্ন থেকে যায়, হ্যাঁ, এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো মাপ নেই, আপনাকে কিন্তু বুঝতে হবে। কারণ আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি কি, মুরগির সংখ্যার উপর। ভাই মুরগি আছে 10টা, আপনি 4 ফিট দিলে তো হবে না। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড একটা মেনটেন করতে হবে কি, যে 400 বাচ্চাটার জন্য 5 ফিট এই মাথা থেকে ওই মাথা, আর 5 ফিটের জায়গাতে মানে চারদিকে যে জায়গাটা হবে সেখানে আপনি কি করবেন, প্রায় 3 থেকে 4 কেজির মতো তুষ 1 ইঞ্চি পুরুত্ব করে আপনি দিয়ে দিবেন। তার উপরে কী করবেন, পেপারটা বিছিয়ে দিবেন। হ্যাঁ, ডাবল পেপার করে বিছিয়ে দিলেন, ওই পেপারের মধ্যেই আপনি খাবার পাত্র পানি পাত্র রাখতে হবে। যখন বাচ্চাটা নিয়ে আসবেন তখন ওই বাচ্চাগুলো পেপারের মধ্যে ছিটিয়ে দিবেন, এবং ছিটিয়ে দেওয়ার সাথে সাথে খাবার দিবেন না। যদি বাচ্চা যদি দূর থেকে নিয়ে আসেন তাহলে আপনি গরমের সময় যদি হয় তাহলে মাস্ট বি গ্লুকোজ, আমরা যে গ্লুকোজটা খাই সেই গ্লুকোজটা আপনারা 1 লিটার পানিতে আপনি 2টা দিয়ে দিবেন। 1 লিটার পানিতে করে দিবেন 2টা। হ্যাঁ, যদি 5 লিটার হয় তাহলে মোটামুটি 5, 6, 7টার মতো দিয়ে দিবেন। তো মোটামুটি আপনারা হিসাব করবেন যে 1 লিটার পানিতে আপনি 2টার মতো দিবেন। এটা গরমের সময়। শীতের সময় হলে গ্লুকোজ দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ফ্রেশ পানি দিলেও কোনো সমস্যা হবে না। তো গরমের সময় অবশ্যই এটা দিবেন। এবং বোর্ডিং চলাকালীন সময়ে আপনার চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় দেওয়া, যেমন ভিটামিন সি জাতীয় বলতে কি পাউডার পাওয়া যায়, আবার লেবুর রস এগুলো দিতে পারেন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আপনারা রেডি করে রাখবেন। বাচ্চা দেওয়ার সাথে সাথে কী করবেন, আপনি গরমের সময় যদি হয় তাহলে গ্লুকোজ পানি দিবেন, এই পানি চলবে 1-1.5 ঘন্টা বাস। আর শীতের সময় যদি হয় তাহলে আপনার জাস্ট ভিটামিন সি ওই পানির সাথে দিয়ে দিলেন, মোটামুটি 1-1.5 ঘন্টা এই পানিটা তারা খাবে এবং তারা রেস্ট নেবে। ঠিক 2 ঘন্টা পরে, 1.5-2 ঘন্টা পর, মানে আগে না, 1.5 থেকে 2 ঘন্টা পর আপনি কিছু খাবার পাত্রের মধ্যে দিবেন, কিছু খাবার হচ্ছে ওই
পেপারের মধ্যে আপনি ছিটিয়ে দিবেন। একটা কথা মনে রাখেন, বোর্ডিং যতদিন চলবে ততদিন কিন্তু আপনাকে ক্লোজলি ফিজিক্যালিভাবে সরাসরি থাকতে হবে ভাই ওখানে। ওই আপনি সকালে খাবার দিয়ে চলে গেছেন মক্কা মদিনা দিল্লি, তাহলে হবে না। আপনার বাচ্চাকে কিন্তু অল্প অল্প করে খাবার 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর আপনার সময় মতো করে দিতেই থাকতে হবে। দেখতে হবে যে বাচ্চাগুলো তারা পানিতে ভিজছে কিনা, তাপ বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা, খাবার তারা পাচ্ছে কিনা। আপনি এক জায়গায় শুধু খাবার দিয়ে রাখছেন তাহলে হবে না, আপনাকে সব দিকে খাবার ছিটিয়ে দিতে হবে। তো খাবারটা ছিটিয়ে দিবেন হচ্ছে 2-3 দিন, মানে সর্বোচ্চ। বাচ্চাগুলোকে ভাই খাবার খাওয়াতে শেখাতে হবে। কে শিখিয়ে দিবে? আপনাকে শেখাতে হবে, ওখানে তো আর মা মুরগি থাকবে না। তো যেহেতু মা মুরগি নেই সেহেতু কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে। এই জন্য আপনি পেপারের মধ্যে খাবারগুলো চারদিকে ছিটিয়ে দিবেন সর্বোচ্চ 3 দিনে। সর্বোচ্চ 3 থেকে 4 দিন আপনি ছিটিয়ে দিবেন। হ্যাঁ, পেপারে ছিটিয়ে দিবেন বলতে কি 5 কেজি খাবার ওখানে সব ছিটিয়ে দিবেন এরকম না। অল্প খাবার, অল্প কতটুকু, যদি 100টা মুরগি হয় তাহলে 2-3 মুঠ খাবার আপনি ছিটিয়ে দিলেন। আর খাবারের পাত্রের মধ্যে যেটা খাবার সেটা দিবে। তাহলে মুরগিগুলো ছিটানো খাবারটা শেষ হয়ে গেলেই তারা যেন খুব দ্রুত খাবারের পাত্রে যেন চলে যায়। এই জিনিসটা যেন আপনার শেখাতে হবে। তার মানে আপনাকে লোভ দেখাতে হবে যেটা খাবার হয়। পেপারের মধ্যে যতটুকু খাবার আপনি দিবেন ওই খাবারটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, এই পরিমাণে খাবার দিবেন। খাবার শেষ হয়ে গেলেও বাচ্চাগুলো যেন খোঁজার জন্য যেন হন্য হয়ে ওঠে, তখন তারা যেন খাবার পাত্রের দিকে যায়। তাহলে তারা খাবার খেতে খুব দ্রুত শিখবে। এখন যদি আপনি পেপারের মধ্যেই যদি 1 কেজি খাবার ছিটিয়ে দেন ভাই, তারা তো পাত্রে যাবে কিভাবে? তো পেপারের মধ্যে খাবার ছিটিয়ে দেওয়া হয় এই কারণে যাতেগুলো বাচ্চাগুলো খাবার খেতে শেখে। হ্যাঁ, তো অল্প অল্প করে পেপারের মধ্যে খাবারগুলো ছিটিয়ে দিবেন আর বাকি খাবারগুলো পাত্র রেখে দিবেন। তাহলে দেখবেন যে মোটামুটি 4-5 দিনের মধ্যে বাচ্চাগুলো খাবার খেতে শিখে যাবে। আর পানি পাত্রটা অটো, অটো। তো এইভাবে করে। আর এখন একটা প্রশ্ন হতে পারে যে পেপার আপনি কতদিন এভাবে বিছাতে থাকবেন? যেহেতু আপনি তুলতেছেন, এই পেপারটা নরমালি আপনারা 4-5 দিন রাখবেন। অনেকেই 2-3 দিন রাখার পরে দিয়ে দেয়। তো বাচ্চাগুলো খাবার খাওয়াটা যখন পুরোপুরি শিখে যাবে, হ্যাঁ, তখন তো আমি আপনাদেরকে বলব দেশি মুরগি যদি হয় তাহলে 5-7 দিন আপনারা করবেন। লেয়ার মুরগি হলে 4-5 দিন করবেন। সোনালী মুরগি হলে ওরকমই 4-5 দিন করবেন। মানে মোটামুটি 4-5 দিন করলেই মোটামুটি বাচ্চাগুলো পরিপূর্ণভাবে খাবার খেতে শিখে যায়। তারপরে আপনি পেপারগুলো আপনি 24 ঘন্টায় পেপারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পেপারটা অবশ্যই 24 ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হবে। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এই যে এভাবে করে বোর্ডিং করবেন। হ্যাঁ, এবং প্রত্যেক দিন কিন্তু পানি চেঞ্জ করতে হবে। তাহলে পেপার চেঞ্জ করতে হবে, পানি চেঞ্জ করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে করে দেখেন যাতে খুব অল্প মুরগি, যে 5টা-10টা মুরগি আছে, 1.5 ফিট চারদিকে, 1.5 ফিট এই মাথা থেকে ওই মাথা 1.5 ফিট রেখে গোলাকার বৃত্তাকার তৈরি করে আপনারা সেখানে পানি পাত্র এবং এভাবে লাইট ঝুলিয়ে দিবেন। শীতের সময় হলে উপরে একটু পেপার বা পুরাতন কাপড় ঝুলিয়ে দিবেন। আর গরমের সময় হয় তাহলে উপরে কোনো কিছু ঝুলানোর দরকার নেই। ভাই আপনার বেসিক ধারণা কি? এত লেকচার, এত কথা বলার মেন কারণ হলো কি? আপনার বেসিক ধারণাটা কোথায়? আপনার বেসিক ধারণা হলো তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, সোজা বাংলা কথা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যত কথা বলা হচ্ছে, হ্যাঁ, এত কথা বলা হচ্ছে কেন? তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তো সেই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ যদি আপনি করতে না পারেন তাহলে তো বাচ্চাটাকে আপনি টিকাতে পারবেন না। এই জন্য আপনার প্রথম টার্গেট হলো কি? বাচ্চাটাকে সঠিকভাবে তাপমাত্রা দেওয়া। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে বাচ্চাগুলো কি দূরে সরে যাচ্ছে কিনা, বাচ্চা খাচ্ছে কিনা। হ্যাঁ, তো সঠিক তাপমাত্রা যখন আপনি নিশ্চিত করতে পারবেন তখন দেখবেন যে বাচ্চার পালকগুলো খুব দ্রুত গজাবে। নাড়ি ভুঁড়ি তার শারীরিক যে স্ট্রাকচার বা গঠনটা, হ্যাঁ, সেটা কিন্তু কী হবে? দ্রুত গঠন হবে। আচ্ছা, আপনারা একটু 1 মিনিট জাস্ট ওয়েট করুন। আমি তো সরি, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, তো আপনার মেইন টার্গেটটা কি হচ্ছে তাহলে? আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যেভাবেই হোক। এই জায়গাটা কিন্তু আপনার ভাই ভালো করে শিখে রাখেন। আপনি ছোট বাচ্চাকে যত পুষ্টিকর খাবার দিবেন, যত ভালোভাবে যত্ন দিবেন, সে তত আপনার কিন্তু আউটপুট দিবে। সেম কাহিনী মুরগির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে বলেন কি অ্যানিমেলের ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রে সেম কাহিনী, কোনো পার্থক্য নেই। আপনার কিন্তু এই জায়গাগুলো খুব স্ট্রংলি কিন্তু মানে খেয়াল করতে হবে।
এই জন্য আমি সবসময় বলি যে তাপমাত্রার মুরগিকে বাচ্চাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন যাদের বাসায় মুরগি আছে, হ্যাঁ, বিশেষ করে আমি এইটা কিন্তু কমার্শিয়ালি নন কমার্শিয়ালি বাড়িতে অল্প স্বল্প যা মুরগি আছে না সবার ক্ষেত্রে কিন্তু ব্রিডিংয়ের একটা সম্যক ধারণা দিলাম। এখন আপনারা বলতে পারেন যে মা মুরগি যদি থাকে দেশি মুরগি তাহলে আমি কি করব। তো মা মুরগি যখন থাকবে তখন বেসিক্যালি লাইট দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, হ্যাঁ, গরমের সময় তাপ দেওয়ার খুব একটা কোনো প্রয়োজন নেই, মা মুরগি থাকলেই ওই একাই 100। তবে শীতের সময় বা বর্ষার সময় মৌসুমগুলোতে আপনারা জাস্ট এরকম টপার সিস্টেম করে আপনারা বানাবেন, বাঁশের দোকানে বাঁশের তৈরি যারা জিনিসপত্র বানায় তাদের কাছ থেকে এবার বানাবেন। আমরা যে গ্রামগঞ্জে যে টপাগুলো দেখতে পাওয়া যায় বাঁশের তৈরি, এগুলো কিন্তু উপরে ফাঁকা থাকে না। এটা কিন্তু আমার আবিষ্কার, আমি চিন্তা করে এইটাকে বানিয়েছি, হ্যাঁ, আমার এগুলো কিন্তু আমার বানানো জিনিস। আপনারা উপরে ফাঁকা রাখবেন, কেন ফাঁকা রাখবেন? যাতে করে সহজে আপনি খাবার পানি টিকা দেওয়ার সময় বাচ্চাগুলোকে বের করা ঢোকানো এবং সব কিছুই যেন আপনি উপর থেকে যেন করতে পারেন, এই জন্য কিন্তু। আর এখানে দেখেন চারদিকে ফাঁকা আছে, সো অতিরিক্ত যে গরম হবে বা অতিরিক্ত যে গ্যাসগুলো হবে সেটা কিন্তু কোনো সুযোগ নেই। তো এরকম টপা দিয়ে কিন্তু আপনার দেশি মুরগিকে বা অল্প যাদের মুরগি আছে 10টা 5টা, আপনি মনে করছেন যে আপনি 15টা বাচ্চা কিনে নিয়ে আসছেন, হ্যাঁ, তো আপনি ভাই ওই যে ব্রুডিং করার জন্য যে চিক গার্ড হবার এটা সেটা এত কিছু আপনি জটিলতার মতো যেতে চাচ্ছেন না। সিম্পল আপনি এটা কী করবেন, আপনি পাটের চটের বস্তা আপনি নিচে দিয়ে এটাকে দিয়ে উপরে বাচ্চাগুলোকে রেখে দিলেন, একটা বাতি ঝুলিয়ে দিলেন, জাস্ট এইরকম কিছুই না। আপনি চটের বস্তা হোক বা প্লাস্টিকের নেট হোক বা যে কোনো জায়গায় আপনি এই টোপাকটাকে রাখলেন, উপরে একটা বাতি ঝুলিয়ে দিলেন, মা মুরগি সহ, বা মা মুরগি যদি নাও থাকে বাচ্চাগুলোকে রেখে দেবেন। এখানে মিনিমাম 30টা 40টার মতো বাচ্চা সুন্দর করে আপনি এটাকে 2-3 সপ্তাহের মতো রাখতে পারবেন। এই যে বিষয়টা এরকম, একটা বাতি ঝুলিয়ে দিতে হবে। তো মোটামুটি কিন্তু এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। এবং ব্রুডিংয়ের সময় একটা বিষয় খেয়াল করবেন যে ব্রুডিংয়ের সময় কিন্তু তাপ বেশি হচ্ছে না কম হচ্ছে, এই জিনিসটা কিন্তু সব সময় আপনার মাথায় যেন থাকে। প্রথম সপ্তাহে কত ডিগ্রি বলছিলাম? 35 ডিগ্রি তাপমাত্রা। এবং দ্বিতীয় সপ্তাহে বলছিলাম কি যে 32 ডিগ্রি তাপমাত্রা যেন থাকে, 32 ডিগ্রি। এবং তৃতীয় সপ্তাহে গিয়ে মধ্যে থাকবে 30 থেকে 32 এরকম থাকবে। এটা কিন্তু গরমের সময় বলে দেখেন বাচ্চাগুলো আমাকে কিন্তু এভাবে করতে হচ্ছে গরমের সময়। শীতের সময় হলে কিন্তু আমার এই ব্রুডিংটা কিন্তু আরও ছোট হয়ে যেত। এখানে 2000, এটা কিন্তু আমার খামারের বাচ্চাগুলো। এবং অনেকে যেটা করে এখন কিন্তু অনেকের ছোট্ট জায়গা থাকে বা জায়গা নেই, এরকম 2তলা 3তলা বিশিষ্ট জায়গাগুলোতেও কিন্তু ব্রুডিং করানো যায়। সেক্ষেত্রে চারদিকে যে প্লাস্টিকের যে জিয়ার তার থাকে সেটা সুন্দর করে নেটিং করে 1 ফিট উচ্চতায় নেটিং করে দিয়ে নিচের পেপার বসিয়ে বাচ্চাগুলোকে কিন্তু ব্রুডিং করানো হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু হবার বা হচ্ছে যে বুডারটা, হ্যাঁ, সেটা কিন্তু দেওয়া লাগে না, জাস্ট আপনি খালি বাতি ঝুলিয়ে দিবেন প্রয়োজন মতো। এটাও কিন্তু এখন এভাবে করতে পারবেন। তো এইগুলো এক একটা খপগুলোতে প্রায় হচ্ছে আপনার 200টা করে বাচ্চাগুলোকে ব্রুডিং করানো যায়। তো এখানে একটু দেখেন, এই যে লম্বা একটা পানি পাত্র, খাবারের পাত্র, পেপার এবং পানি পাত্র এভাবে করে আপনারা তৈরি করে দেবেন। যে বাতি দেখেন হবার, হ্যাঁ, বা বুডারটা এভাবে করে আপনারা কী করবেন, বাতি টাঙিয়ে দেবেন। যাদের কমার্শিয়ালি মুরগি আছে এভাবে করে আপনার মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা খাঁচায় রাখেন এবং খাঁচায় হচ্ছে এভাবে সুন্দর করে আপনারা বাতি টাঙিয়ে দিয়ে চারদিকে পর্দা দিয়ে দেবেন। আচ্ছা, পর্দার গল্প আসতেই আমি এটা আরেকবার একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। আপনাদের খামারে পর্দা সিস্টেমটাকে অবশ্যই আপনারা মেনটেন করবেন। আমি পর্দা না থাকার কারণে অনেক রোগবালাই হয়, কারণ পর্দা হচ্ছে এমন একটা জিনিস, মানে যেমন আপনারা এখন এই গরমের সময়, হ্যাঁ, 3 দিন বৃষ্টি হোক, মেঘলা আকাশ হোক, রিমঝিম বৃষ্টি হোক, দেখবেন যে আপনার ঠান্ডা ধরে যাবে। তো ঠান্ডা ধরে গেলে বরাবর আপনি কী করেন, হয়তো বা সোয়েটার পরবেন, নাহলে চাদরটা গায়ে জড়াবেন, অথবা কম্বলটা যে কোনো একটা গায়ে জড়াবেন, তাই না? তো মুরগির তো ভাই আপনার তো এই নাই, কম্বল দিবেন না,
কাঁথা দিবেন না, চাদর দিবেন না, কোনো শীতের কাপড় নেই, তাহলে আপনি তাকে কীভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন? তাহলে আপনাকে কী করতে হবে? পর্দা সিস্টেমে আগাতে হবে। তো পর্দা ম্যানেজমেন্ট নিয়ে আমরা কালকে কথা বলবো আমার ৭ম ক্লাসে। তো এই পর্দাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সেটা আপনার আবদ্ধ করে রাখেন, আর মাচাতে রাখেন, আর খাঁচাতে রাখেন, আর যে সিস্টেমে আপনি মুরগি পালন করেন না কেন, আমরা বিভিন্ন মুরগি পালনের পদ্ধতিগুলো আলোচনা করেছি। যে কোনো পদ্ধতিতেই আপনি পালন করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আবহাওয়া যদি একটু ড্যাম হয়ে যায়, আপনি পর্দাটা নামিয়ে দিবেন। সোজা বাংলা কথা। আমাদের মুরগিতে কিন্তু সর্দি কাশি সারা বছর লেগে থাকে এই কারণেই। সঠিক পর্দা ম্যানেজমেন্ট না করার কারণে বাচ্চা বলেন, বাড়ন্ত বলেন, আর বড় মুরগি বলেন, এতে কিন্তু ঠান্ডা পালায় না। এখানে কিন্তু দেখেন বোর্ডিং করানো হচ্ছে কিন্তু ভুল পদ্ধতিতে। অনেকে যেটা প্র্যাকটিস করে, একটা কথা মনে রাখবেন, দেখেন বাচ্চা কিন্তু এখানে কাহিল হয়ে গেছে। এরকম আবদ্ধ করে কখনোই ব্রুডিং করতে যাবেন না। আমি আবারও বলি, আপনি 200, 500, 5000 আর 20,000 বাচ্চায় ব্রুডিং করেন না কেন, একটা কথা মনে রাখবেন, যে জায়গায় বাচ্চাটা রাখছেন সেখানে বাতাস যেন একটু হলেও পাস করতে পারে। এই জন্য শীতের সময় দুপুরের দিকে আপনার যে হভারটা, এই যে হভার বলতে কি হভার বলতে হচ্ছে এই যে উপরে যেটা আমরা দিই, হ্যাঁ, ঢাকার মতো উপরে যে গোলাকার যে বিটটা, যেখানে বাতিগুলো টাঙিয়ে দিবেন, হভার বা ব্রুডার বলা হয়। এই হভারটা কি করবেন? দিনের কোনো একটা সময় 20 মিনিট বা আধা ঘন্টার জন্য উপরে টাঙিয়ে দিবেন, যাতে করে ভিতর থেকে যে গ্যাসটা তৈরি হয় সেটা যেন বের হয়ে যায়। আপনি যদি ওইটাকে ওখানেই টাঙিয়ে রেখে রাখেন, তাহলে সেখানে তো বাতাস তো চলাচল নাও করতে পারে। হ্যাঁ, তাপ সবসময় তৈরি হলে সেখানে তো একটা গরম পরিবেশ থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় সেটা তো গরম হলে সে তো আটকে থাকে। এরকম জায়গা থেকে তো মুরগি যেহেতু প্রস্রাব এবং পায়খানা একসাথে করে, সো সেখানে কিন্তু নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনের কাজ কি? অ্যামোনিয়া গ্যাস তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই যে অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো যখন জমাট বেঁধে থাকবে বা ওখানেই যখন থাকবে, পাস হতে পারবে না, তখন কিন্তু মুরগিগুলোতে কক্সিডোসিস বা অ্যাসপারজিলোসিস, যাকে বলা হয় ব্রুডার নিউমোনিয়া, এটা কিন্তু একবারে 100% হয়ে যাবে। এই জন্য বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এই জন্য এটা টেকনিক্স কি, এটা কিন্তু কোথাও বই পুস্তকে পাবেন না, যে দিনের একটা সময় 20-30 মিনিটের জন্য হভার বা ব্রুডারটাকে উপরের দিকে টেঙে রাখে দিতে হবে, মানে বেশ উপরে, অনেক উপরে টাঙিয়ে দিতে হবে। হ্যাঁ, যাতে করে বাতাস যেন সহজেই 10-15 মিনিটের মধ্যে যেন বের হয়ে যায়। এখানে যে ভুলটা হয়েছে দেখেন, এখানে কার্টুনের মধ্যে, বাক্সের হয়তো বা কোনো কার্টুন, এই কার্টুনের মধ্যে বাচ্চাগুলো রাখছে। তো ভাই তারাও তো নিঃশ্বাস নেয় নাকি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তারাও তো ধরেন যে আপনার এই করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে এই গ্যাসগুলো তো ভাই ওখানেই থেকে যাবে, থেকে গেলে বাচ্চা কি থাকবে? এই জন্য কিন্তু কী করবে, হ্যাঁ, আপনি এরকম বিস্কিটের বাক্সের কার্টুনে আপনি করেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু চারদিকে একটু ফুটো করে দিতে হবে, ছোটো ছোটো ফুটো করে দিতে হবে, যাতে করে ফ্রেশ বাতাস যেন ভিতরে প্রবেশ করে। এখানে যদি চারদিকে ফুটো করে দিত, তাহলে কিন্তু এটা বাচ্চাগুলো এই সমস্যাটা হতো না। এটা কিন্তু সব সময় খেয়াল করতে হবে। আমরা এখন দেখলাম কি, যে বাচ্চাকে আপনি লাইট কতটুকু দিবেন, তাপ কতটুকু দিবেন সেটা বুঝলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, খাবার কতটুকু লাগবে। একটা জিনিস মনে রাখেন, যে আমাদের পোলট্রি সেক্টরে খাবারের পিছনে ব্যয় হচ্ছে প্রায় 80-90%। হ্যাঁ, 80% কিন্তু খাবারের পিছনে কিন্তু আমাদের ব্যয় হয়। তো সেই খাবার সম্পর্কে যদি আপনার বেসিক নলেজ যদি না থাকে ভাই, খাবার মেনু সম্পর্কে, তাহলে কিন্তু আপনার প্রোডাকশন খরচটা বেড়ে যাবে। প্রত্যেকটা মুরগি একটা সুনির্দিষ্ট পরিমাণে খাবারটা খায়। ব্রয়লার দেখা গেছে তার লাইভ দশায় যতটুকু খাবার খায় বা প্রতিদিন যতটুকু খাবারটা খায়, দেশি মুরগি কিন্তু ততটুকু খায় না। হ্যাঁ, একটা ব্রয়লার মুরগি 170-80 গ্রাম, 200 গ্রাম পর্যন্ত খাবার খায় কোনো দিন, একটা বয়সের পর্যন্ত। দেশি মুরগি কি কখনো 150 গ্রাম খায় দেখছেন? কখনোই খায় না। সর্বোচ্চ আপনার 100-110 গ্রাম পর্যন্ত সে কিন্তু খায় দেশি মুরগি, যদি বড় হয়। হ্যাঁ, যদি ভালো হয়, বড় মুরগি হয়, তাহলে কিন্তু মুরগি খেতেই থাকে, সেটা কিন্তু আলাদা হিসাব। কিন্তু দেশি মুরগি অ্যাভারেজে কিন্তু 60-70 গ্রাম কিন্তু খাবার খায়, মিনিমাম 60 গ্রাম কিন্তু খায়। হ্যাঁ, মিনিমাম 60 গ্রাম কিন্তু একটা দেশি মুরগি খায়। কিন্তু 60 গ্রাম, তাই বলে কি 7 দিনের বয়সের দেশি মুরগি খাবার খাবে এতগুলো? তাহলে বয়স ভেদে কিন্তু খেতেই পারে। তো এই নলেজগুলো কিন্তু আপনাকে জানতে হবে, যে কত মাস বয়সে কতটুকু খাচ্ছে। এই নলেজগুলো থাকলে আপনি তখন খাবার দিয়ে আপনি পর্তা করতে পারবেন। যেমন ধরেন যে
দেশি মুরগি যদি বাড়ন্ত মুরগি থাকে তাহলে মোটামুটি 40-45 গ্রাম একটা মুরগি খায়, হ্যাঁ বাড়ন্ত মুরগি। যদি সেটা যদি ডিম পাড়া মুরগি পর্যায়ে চলে যায় তাহলে 50-60 গ্রাম কিন্তু খাবার খায়। যদি আরও মেচুর যদি হয়ে যায় তাহলে মোটামুটি 60-70 গ্রাম কিন্তু খাবার খায়। এখন সেইটাকে ক্যালকুলেশন করেই কিন্তু আপনি আপনার দৈনন্দিন খাবারের তালিকাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনার মুরগি খায় দিনে 2 কেজি, আপনি মাতব্বরি করে গিরি করে কী করলেন, 2.5 কেজি করে খাবার দিচ্ছেন ভাই, তাহলে হাফ কেজি খাবারের তো দাম আছে নাকি? এটা কি বলার মুরগি যে আপনি যত খাবেন ততই আরও সে মোটা হতে থাকবে, মাংস হবে, এমনটা না। প্রত্যেকটা মুরগির বডি কন্ডিশন, ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্য দেখে কিন্তু আপনাকে খাবারগুলো দিতে হবে। লেয়ার মুরগিতে কিন্তু দেখেন, লেয়ার মুরগি মোটামুটি ধরেন যে 1800 থেকে 2000 গ্রাম হলেই কিন্তু ওকে আর অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, লাইটও দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট কন্ট্রোলে করতে হবে। মুরগির ওয়েট যখন বেড়ে যায়, হ্যাঁ, দেশি মুরগি মিনিমাম বডি ওয়েট কিন্তু থাকতে হয় 1200 থেকে 1500 গ্রামের মধ্যে। একটা দেশি মুরগির ওয়েট কিন্তু এভারেজে কিন্তু 1500 গ্রাম হলে 1.5 কেজি হয়ে গেলে মোটামুটি ডিম প্রোডাকশন ভালো হয়। কিন্তু 1.5 কেজির উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু ফ্যাট জমতে থাকবে। এই জন্য খাবারটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি খাবারের কথা বলতেই আরও ওই খাদ্য ব্যবস্থাপনার কিছু বিষয়গুলো বলে রাখি যে প্রত্যেকটা মুরগির কিন্তু নির্দিষ্ট পরিমাণ খাবার মেনু আছে। সেটা যদি এক্সেস হয়ে যায় তাহলে কিন্তু বডিতে ফ্যাট হয়ে গেলে আপনি যদি ডিমের মুরগি হয় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ডিম পাবেন না। ফ্যাট হয়ে গেলে কিন্তু সে আর ডিম দিবে না। এই জন্য যেমন হচ্ছে আমরা কি বলি যে লেয়ার সোনালী মুরগি যদি হয় তাহলে 1800 থেকে 2000 গ্রাম হলে হয়ে যায়। আবার 2000 থেকে 2200 গ্রাম হয় লেয়ার যেগুলো মুরগিগুলো, হ্যাঁ 2000 মানে 2 কেজি থেকে 2 কেজি 200 বা 2.5 কেজি সর্বোচ্চ, মানে 2.5 কেজিও কিন্তু হওয়া যাবে না। 2 কেজি থেকে 2 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম এইরকম পর্যন্ত তার বডি ওয়েট থাকতে হয়, হ্যাঁ। দেশি মুরগির ক্ষেত্রে সর্বোচ্চ 1500 গ্রাম মানে 1.5 কেজি হলে হয়, 1200 থেকে 1.5 কেজি। তো মোটামুটি 1 কেজি আমরা দেশি মুরগি দেখেছি 1 কেজি থেকে 1.5 কেজি হলে মোটামুটি ডিমের জন্য পারফেক্ট। তো এটা যদি যখন 1.5 কেজি জায়গায় 2 কেজি হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে যে আপনার ডিমের প্রোডাকশন আসবে না। মাংসের জন্য আপনি যত 5 কেজি 10 কেজি 20 কেজি করতে পারেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই। তো সেই খাবার মেনুটার দিকে একটু আমরা তাকাই, দেখবেন যে প্রথম সপ্তাহে নিবিড় পদ্ধতি আর আবার আধা নিবিড় পদ্ধতি, হ্যাঁ। এটা আমি এই বিষয়টাকে আমি একটু হাইড করি, হ্যাঁ, এখানে একটু হাইড করি। সেটা প্রথম সপ্তাহে 35 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 70 গ্রাম, তৃতীয় সপ্তাহে 80 গ্রাম, চতুর্থ সপ্তাহে 100 গ্রাম খাবার খায়, পানি পর্যাপ্ত দিতে হবে। এখন একটা মুরগি প্রথম সপ্তাহে মানে 7 দিন, মানে 1 2 3 4 5 7 দিন জুড়ে, 7 দিন পর দেখা গেল যাদের দেশি টাইপের যেগুলো মুরগি আছে প্রথম সপ্তাহে, মানে তার মানে 7 দিয়ে যদি ভাগ করেন তাহলে 7 5 5 7 35 মানে 5 গ্রাম করে দৈনিক খাবার খাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে মানে 1 সপ্তাহ মানে 7 দিন থেকে 14 দিন বয়স, 7 দিন থেকে 14 দিন এই বয়সের মুরগি খাচ্ছে হলো 70 গ্রাম। আবার 14 দিন থেকে 21তম দিনের এই ভিতরে মুরগির বয়স খাবে হচ্ছে 80 গ্রাম সপ্তাহে। তাহলে 7 দিয়ে আপনারা ভাগ করে দিবেন, দেখবেন যে আপনার দৈনিক কতটুকু খাবার খাচ্ছে সেটা কিন্তু বের হয়ে যাবে। দৈনিক কতটুকু খাবার খাচ্ছে সেটা বের হয়ে যাবে। এই জিনিসটা যদি ক্লিয়ার হতে না পারেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এখন ছানাকে কি কি টিকা দিতে হবে, এখানেও টিকার কিছু বিষয়গুলো গল্প করি। আমি কি বলছিলাম, দেশি মুরগিকে 2টা টিকা দিলেই 3টা টিকা দিলেই এনাফ, কিচ্ছু টিকা দেওয়ার দরকার নেই। 3টা টিকা সর্বোচ্চ, কি রানীক্ষেত, পক্স আর ফাউল কলেরা। দেশি মুরগিকে 3টা টিকা দিলেই এনাফ, কি রানীক্ষেত, পক্স এবং কলেরা। রানীক্ষেতের 2টা টিকা আছে, একটা হচ্ছে কি বিসিআরডিবি, ছোটো বাচ্চাকে শুধু দেওয়া হয় বিসিআরডিবি, এবং বড় মুরগিকে দেওয়া হয় আরডিবি, জাস্ট এটাই। আর পক্স হলো এটাই। তো এখন আমরা দেখব যে এখন বাস্তব যেটা ঘটনাটা ঘটে, আমরা কিন্তু ফাউল করার টিকা কিন্তু কেউ দিই না, সত্য কথা বলতে। এবং ইভেন হচ্ছে আমারও খামারের কিছু কিছু মুরগিকে আমি কিন্তু এখনও ফাউল কলেরা দেইনি। আমার প্রেন্স মুরগি দেখেন, আমার কিন্তু দেশি মুরগি প্রেন্স খামার আছে, তারপরে কিন্তু আমি টোটাল ভ্যাকসিনেশন শিডিউলটা কিন্তু আমি নিজেও কমপ্লিট করি না, কারণ দেশি মুরগি তো ভাই, এই জন্য আমি বলেছি যা হবে হবে, যা হোক না কেন, মানে বিষয়টা এরকম। যদি এটা আমার যদি লেয়ার মুরগি হাইসেক্স ব্রাউন, ইসা ব্রাউন, হ্যাঁ, বা কম এরকম টাইপের যদি লেয়ার মুরগি থাকতো তাহলে কিন্তু আমাকে ভ্যাকসিনেশন শিডিউলটা মেনটেন করতে হতো। লেয়ার মুরগিতে কিন্তু মিনিমাম কিন্তু 10টা ভ্যাকসিন আছে, 10 থেকে 12টা ভ্যাকসিন আছে, বুস্টার ডোজ সহ প্রায় 22-23টার মতো ভ্যাকসিন আছে, হ্যাঁ। বুস্টার ডোজ সহ আপনার 30টার মতো হয়ে যাবে, বুস্টার ডোজ সহ। তো আমার তো ঘুরে ফিরে এটাই 12টা থাকলে বুস্টার ডোজ হলে কত হচ্ছে, 24টা তো নর্মালি হচ্ছে।
হ্যাঁ, আবার কোনো টিকা আবার ৩ বার দেওয়া হয়, বিষয়টা এরকম। তো দেখা গেছে যে লেয়ার মুরগিতে ১০-১২টা টিকা দিতে হয়, সোনালী মুরগিতে টিকা দিতে হয় প্রায় ৫টার মতো, ব্রয়লার মুরগিতে ৪টার মতো, আর দেশি মুরগিতে ৩টার মতো। ৩টা দেশি মুরগি, ৩টা ব্রয়লার মুরগিতে মোটামুটি ৩টার মতন, ৩টা, আর সোনালী মুরগিতে ওইরকমই ৪টা-৫টা, ৪টা। তো ব্রয়লার মুরগিতে বেসিক্যালি রানীক্ষেত আর গাম্বুরো টিকা দিলেই এনাফ। তারপর রানীক্ষেত ২ বার, গাম্বুরো 2 বার, মানে 4 বার। 4 বার টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, মানে কয়বার দিবেন? 4 বার। কিন্তু বেসিক্যালি টিকা কয়টা? 2টা ব্রয়লার মুরগিতে, একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে মানে BCR-DB, আর একটা হচ্ছে গাম্বুরো। জাস্ট এই টিকাটাই যথেষ্ট। অনেকে আবার ব্রয়লার মুরগিতে কিন্তু ইনফেকশাস ব্রঙ্কাইটিস টিকা দিয়ে থাকে, হ্যাঁ, IBND লাইভ ভ্যাকসিন, এটা দেয়। তো মোটামুটি দেশি মুরগির ক্ষেত্রে এটাই 7তম দিনে আর 21তম দিনে আপনারা এই যে কোনো একটা চোখে দিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেক সময় বলেন যে ভাই আমার মুরগির বয়স তো কোনোটা 7 দিন, কোনোটা 21 দিন, কোনোটা 30 দিন, ভ্যাকসিন কি করা যাবে সবাইকে? আপনারা সবগুলোকে যদি ভ্যাকসিন করে না থাকে তাহলে আপনি একসাথে সব ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন, সব মুরগিকে একটা ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন। কারণ হলো যদি কখনো ভ্যাকসিন দিয়ে না থাকেন, সেটা 30 দিন বয়স হোক আর 30-40 দিন বয়স হোক আর 7 দিন বয়স হোক, সবগুলোকে আপনি BCR-DB টিকাটা দিয়ে দিতে পারবেন বা পক্সের টিকাটা দিয়ে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে BCR-DB 7তম দিনে মিনিমাম BCR-DB টিকা দেওয়ার বয়স কত? 7 দিন। পক্সের মিনিমাম বয়স কত? 21 দিন। এই 21 দিনের নিচে যদি কোনো বাচ্চাকে যদি দেন তাহলে সেটা কিন্তু হবে না। আপনার কিন্তু খেয়াল করতে হবে 21তম দিনের উপরের যে কোনো মুরগিকে আপনি ফাউল পক্স দিতে পারবেন, সেটা 6 বছর হোক, 5 বছর হোক, আর 3 মাস হোক, আর 2 মাস বয়স হোক, এটা কিন্তু ডাজ নট ম্যাটার, কারণ 21 দিন পার হয়ে গেছে। যদি পিজিয়ন পক্স হয় তাহলে 3-4তম দিনে আপনি দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি এটা। এই যে পিজন পক্সটা বা ফাউল পক্সটা কীভাবে দিব আপনাদেরকে বলেছিলাম যে ডানাটাকে উল্টে ধরে, এরকম বাজারে পাওয়া যায় ভ্যাকসিনেশন দোকানে, আপনারা এরকম এর ছিদ্র আছে 2টা, সূচ আছে, একটু বাঁকা করে ভ্যাকসিনের পানিটাকে নিয়ে এসে জাস্ট যে জায়গায় ফুটো করবেন সেই জায়গায় দিয়ে দিবেন। যখন শিশিরের মতো যেটা বিন্দু, হ্যাঁ, শিশির বিন্দুর মতো যখন ওখানে যেখানে আপনি ফেলবেন ওই জায়গাতে আপনি খোঁচাটা মারবেন। পক্সের ভ্যাকসিন কিন্তু রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায়। এই গেল মোটামুটি হচ্ছে আপনার বোর্ডিং করার সিস্টেমগুলো, ভ্যাকসিনেশন, হ্যাঁ, এইগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। এই যেটা আপনি দেখেছেন যে হলো পানির সাথে, এটাই ভ্যাকসিনের কিন্তু 2টা উৎস, হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম যে কোম্পানি থেকে পাবেন, একটা সরকারি থেকে পাবেন। কোম্পানির ভ্যাকসিন যেটা, সেটার দাম তুলনামূলক বেশি এবং সেখানে মেবি 100 ডোজের নিচে হয় না। আমার জানা মতে কোম্পানিতে কিন্তু 300 ডোজের নিচে হয় না। সরকারি ভ্যাকসিন 100 ডোজের নিচে হয় না, আর কোম্পানি হচ্ছে 300 ডোজের নিচে হয় না। 300, 500, 1000, 1500, 2000, 1500 হয় না, 2000 হয়, মানে 1000, 2000, 500, 300 এরকম ডোজের হয়। তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে কিন্তু ডাইলুয়েন্ট বা বিশুদ্ধ যে পানিটা মেশানোর কথা বলা হয়, সেই ডাইলুয়েন্টটা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেয়। তো দেখা গেছে যে 300 ডোজের জন্য মোটামুটি আপনার 15 ml পানি নিলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ, 300 ডোজের জন্য 15 ml পানি কিন্তু বলা হয়। 1500, 500 ml এর জন্য, 500-র জন্য 30 মিলি, 500-র জন্য 30 মিলির কথা বলা হয়। তো একটা কোম্পানির আপনার নির্দেশনাগুলো একটু দেখে নেবেন। এখন আমরা শিখব আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো একটু পরে করেন ভাই, হ্যাঁ, আমি একটু ক্লাসগুলো আগে নেই, আপনি নোট ডাউন করে রাখেন। তো আমরা এতক্ষণে কিন্তু ব্রুডিংয়ের বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বললাম। আর ব্রুডিং চলাকালীন সময় কী কী বিষয়গুলো খেয়াল করবেন আমি একটু আপনারা নোট করে রাখেন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রুডিংয়ের সময় খেয়াল করবেন যে বাচ্চাগুলো ঘেমে যাচ্ছে কি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চা যে জায়গায় রাখতেছেন সেই জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে কি না। আমি আপনাকে বললাম যে 24 ঘন্টা পর পর পেপার চেঞ্জ করে দিবেন, তার মানে কি আপনি 24 ঘন্টার পর পর চেঞ্জ করে দিবেন? নো,
এটা আপনাকে ডিপেন্ড করবে হচ্ছে বাচ্চা যে জায়গায় রাখছেন সেই জায়গাটা যদি একবারে স্যাঁতস্যাঁতে যদি ভাব হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আপনাকে সাথে সাথে কিন্তু ওটা চেঞ্জ করে দিতে হবে। সেটা 2 ঘন্টা পর পর হোক আর 12 ঘন্টা পর পর হোক। এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে যে জায়গায় আপনি রাখছেন সেটার স্যাঁতস্যাঁতে ভাবের উপর। আবার ওই জায়গাতে গ্যাস হচ্ছে কিনা দেখবেন যে ওখানে আপনি একটু জাস্ট একটু হেলে একটু গন্ধ শ্বাস নেবেন, দেখবেন যে গ্যাস হচ্ছে। আপনি সাথে সাথে কী করবেন, সাথে সাথে হচ্ছে যেটা বোর্ডার আছে সেটাকে উপরে তুলে দিবেন, উপরে 5 মিনিটের জন্য তুলে দিবেন, যাতে করে সহজে গ্যাসটা বের হয়ে যায়। হ্যাঁ, লাইটটাকে যদি প্রয়োজন হয় লাইটটা আপনি একটু দূরে সরিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার গ্যাসটা আর হচ্ছে না। আর 3য় নম্বর খেয়াল করবেন যে সবাই সমানভাবে খাবারটা পানিটা পাচ্ছে কিনা, বা যদি দুর্বল বাচ্চা থাকে সেগুলোকে আপনি কী করবেন আলাদাভাবে বের করবেন। মানে একটা ফ্লোকের মধ্যে তো ভাই সব বাচ্চা তো আর সবল থাকে না, কিছু বাচ্চা তো দুর্বল থাকে। সেই দুর্বল বাচ্চাগুলোকে আপনারা বের করে কোনো একটা ছোট্ট জায়গায় আপনারা আলাদাভাবে ওটাকে কেয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চার মর্টালিটি কম থাকবে, বেশি থাকবে না, মানে বাচ্চা কিন্তু বেশি মারা যাবে না। এখন আমরা চলে আসি দেশি মুরগির একটা স্পেসিফিক একটা টপিকস নিয়ে। হ্যাঁ, দেশি মুরগিতে আমরা নর্মালি যেটা করে থাকি, আমরা দেখেন দেশি মুরগিতে কী কী ঘটনা ঘটে থাকে। দেশি মুরগি ডিম পাড়ে, ডিম পাড়ার পরে কী হয়, আমরা কুচে দিই, কুচে থেকে বাচ্চাগুলো বের হয়। বাচ্চাগুলো বের হলে আমরা কী করি, বাচ্চা সহ মা মুরগিকে আমরা ছেড়ে দিই। মা মুরগি তাকে বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে গেলে কী হয়, বিজি খায়, ব্যাঙ খায়, শিয়াল খায়, কুকুর খায়, বিড়াল খায়, দুনিয়ার সব প্রাণী ওই ছোট বাচ্চার উপর টার্গেট করে থাকে। তার মানে দুনিয়ার শত শিকারী প্রাণী ওই মা মুরগির বাচ্চা কখন জঙ্গলে আসবে, কখন ফাঁকা জায়গায় আসবে, কখন আমরা খাবো, এইরকম ধান্দা নিয়ে সকল প্রাণী থাকে। এই জন্যই আমাদের বাংলাদেশে আমাদের দেশি মুরগি উৎপাদনটা খুবই কম। কেন কম? 10টা মুরগি বাচ্চা বের হলো, থাকে কয়টা? 2টা। 1 মাস পরে থাকে 2টা, 3 মাস পরে থাকে 1টা। মানে 10টা বাচ্চা বের হলো, 3 মাস পরে থাকে 1টা। নাই টিকা, নাই খাবার দাবার, নাই কোনো কিছু, সব কিছুই হচ্ছে অ্যাবনর্মাল। একটু সামান্য যত্ন নিয়ে যদি আমরা তাদেরকে যদি করতে পারি, যে 10টা থেকে যে 10টা বাচ্চাই টিকানো থাকবে, তার প্রমাণ হচ্ছে আমি নিজের স্বপন, মানে ডাক্তার স্বপন। আপনারা যদি আমার খামারে আসেন যদি কেউ, তাহলেই বুঝতে পারবেন যে দেশি মুরগি এখানে কী হয়। তো এই জন্যই আপনাকে সঠিক নলেজটা থাকতে হবে, সেই নলেজগুলো কী কী, হ্যাঁ একটু জাস্ট মনে রাখেন। সেটা হচ্ছে যে কুচে বসানোর পদ্ধতিটা আপনাকে ঠিক রাখতে হবে। কুচে বসানোর পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে সেখান থেকে আপনি 10টা ডিম বা 12টা ডিম বসান না কেন, মিনিমাম হলেও আপনি 90% বাচ্চা ফুটে বের হবে। তো কুচে বসানোর জন্য আমরা প্রাকৃতিকভাবে আমরা কুচে বসাবো। সেটা কী কী, আমরা কী কী লাগবে দেখেন কুচে বসাতে: খড় কাটা, ধানের তুষ, কাঠের গুঁড়া বা ছাই। আমরা ছাই ব্যবহার করব না, আমরা কাঠের গুঁড়া, ধানের তুষ অথবা খড় আমরা ব্যবহার করব। পরিমাণ মতো নিব। পরিমাণ বলতে কি, আপনি যে জায়গায় আপনি কুচে বসান না কেন, এটা আমার ডাজ নট ম্যাটার, এটা আমার দেখার বিষয় না। আপনি কড়াইয়ের মধ্যে হোক, গাবলার মধ্যে হোক, বালতির মধ্যে হোক, ক্যারেটের মধ্যে হোক, যে কোনো জায়গায় আপনি বসান না কেন, সেটা আমার দেখার বিষয় নয়। বিষয়টা হলো আপনি ওই জায়গাতে খড় কাটবেন, মানে ছোটো ছোটো দানা করে 2 ইঞ্চি করে খড় কেটে দিবেন, 2 ইঞ্চি করে খড় কাটবেন। সেখানে সামান্য পরিমাণে ধানের তুষ আপনি দিয়ে দিবেন বা খড় দেবেন। এভাবে করে আপনি একটা মানে বাসা বানাবেন। কেরোসিন তেল ওখানে স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, কেরোসিন তেল ওখানে স্প্রে করে দেবেন। ন্যাপথলিন যদি থাকে 1টা 2টা, আপনি একটা ন্যাপথলিনটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে জাস্ট অর্ধেকের চেয়ে একটু অল্প ওই বাসাতে, মানে ওই যে খড় কাটা ওখানে আপনি মেশাল করে দিবেন। তাহলে কি হলো, খড় কাটা বা ধানের তুষ এগুলোর সাথে সুন্দর করে ন্যাপথলিন অর্ধেক দিয়ে কেরোসিন তেল একটু স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়া মানে এই না যে আপনি 100 মিলি দিবেন, হ্যাঁ, জাস্ট স্প্রে করে দিয়ে সুন্দর করে একটা চারদিকে অসমিস করে আপনি কী করুন, একটা বাসা বানিয়ে ফেললেন। যদি ওই বাসার আশেপাশে আপনার খাবার এবং পানি পাত্র রাখতে হবে, এবং যে জায়গায় আপনি মানে কুচে বসাবেন সেটা মাটি, কাঠ, টিন বা যে কোনো ধরনের হতে পারে। একটা কথা সবসময় মনে রাখেন যে মুরগির ওজন অনুযায়ী আপনি মুরগিতে ডিম দিবেন। মুরগিতে কয়টা ডিম দিবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে মুরগির ওজন অনুযায়ী। মুরগির ওজন যদি 1 কেজি হয়, তাহলে তার অর্ধেক কত, হাফ কেজি। এই হাফ কেজি সমপরিমাণ যে কয়টা ডিম ধরে সে কয়টা ডিম আপনি দিতে পারবেন। তাহলে আমরা যদি 1 কেজি যদি অর্ধেক হাফ কেজি ধরি, তাহলে হাফ কেজি মোটামুটি দেশি ডিম 10 থেকে 12টা হলে
মোটামুটি আপনার হাফ কেজি হয়ে যায়। হাফ কেজি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার হাফ কেজি পূরণ করতে যতটুকু লাগে, যদি 800 গ্রাম যদি হয় তাহলে 400 গ্রাম ওজনের সমতুল্য ডিম বসাতে হবে। জাস্ট এই সিস্টেম করে দেখেন। আমি কিন্তু এখানে ধানের কুড়ো দেইনি, হ্যাঁ, ধানের যে মানে গাছের যেটা ধানের কাটা, সরি মানে যে খড়টা দিলে ভালো, আপনারা খড় দিবেন। এখন এই যে আপনি কেরোসিন তেল ন্যাপথলিন কেন দিবেন না, মুরগিতে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু উকুন হয়। তো এই উকুনটা যাতে না হয় এই জন্য কিন্তু আপনাকে আগে থেকেই ব্যবস্থা করতে হবে। কারণ উকুন হলে কিন্তু মুরগি কিন্তু সারাক্ষণ স্থির থাকে না, হ্যাঁ, একবার ঘন ঘন বাইর হয়, তখন কিন্তু ডিমের সমস্যা হয়ে যায়। যাদের আপনার ইনকিউবেটর মেশিন আছে, কেন ইনকিউবেটর মেশিনটার সাথে মায়ের কুচে বসানোর কোনো পার্থক্য নেই। এখানে প্রাকৃতিকভাবে ডিমগুলো ফুটে, ওখানে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে ফুটে। ওখানে তাপমাত্রা কত দিতে হয়? 37.7। আর্দ্রতা থাকে কত? 55 থেকে 60। আর মা মুরগির শরীর থেকে কত তাপমাত্রা আসে? 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকে। আর বাতাসের তাপমাত্রা যেটা থাকে সেটা থাকেই, হ্যাঁ, 65-70 এরই মধ্যে থাকে। তো ন্যাচারালিভাবে কিন্তু আর্দ্রতা পাচ্ছে, তাপমাত্রা মায়ের কাছ থেকে পাচ্ছে, এই জন্য ডিম কিন্তু ফুটে বের হয়। তো এই জন্য এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। ডিম অবশ্যই বাছাই করার সময় একটু বড় ডিমগুলো বাছাই করবেন, এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি অবশ্যই ছবিতে দেখাবো। ডিমটাকে লাইট ধরবেন, হ্যাঁ, লাইট ধরে বিপরীত দিক থেকে দেখবেন যে ডিমের চওড়া অংশ আছে, একটা সুচালু একটা অংশ আছে। তো চওড়া যে অংশটুকু আছে মানে একটা সুচালু, এবং দেখবেন ডিমের দেখেন একটা সুচালু একটা অংশ আছে, একটা চওড়া অংশ আছে। চওড়া অংশের মধ্যে দেখবেন, লাইট ধরে দেখবেন ওখানে গোলাকার 1 টাকার মতো একটা ফাঁকা একটা জায়গা থাকে, হ্যাঁ, ফাঁকা একটা জায়গা থাকে। এই ডিমগুলোকে আপনারা বাছাই করবেন। এই ডিমগুলো মূলত হচ্ছে উর্বর ডিম হিসাবে কাউন্ট হয়, এবং এই ডিমগুলো ফুটে। আমি আবারও বলি, ডিমের আগা অংশে কিন্তু একটা ফাঁকা একটা 1 টাকা পয়সার মতো ফাঁকা একটা অংশ থাকে, গোলাকার, ছোট হোক বড় হোক থাকে, হ্যাঁ, এবং ভিতরে কিন্তু দেখবেন রক্তদানা থাকবে না। এই ডিমগুলোকে আপনারা কিন্তু সিলেকশন করবেন, এভাবে করে কুচে বসাবেন। এই যে সিস্টেম করে কিন্তু আপনারা বসাতে পারেন, খড় কাটা দিয়ে এভাবে করে আপনারা দিতে পারেন। এবং খাবারটা রেখে দিবেন, এই যে খাবার পানি এভাবে যদি রাখতে পারেন খুবই ভালো। এই যে আমি কুচে বসাচ্ছি দেখেন, হ্যাঁ, আপনি খড়ের মধ্যেও কিন্তু বসাতে পারেন। কুচে বসা অবস্থায় মুরগিকে অবশ্যই দানাদার খাবার, পরিষ্কার পানি এবং ভিটামিন মিনারেল বলতে আমরা যেগুলো বোঝাই সেগুলো আপনারা খাওয়াতে হবে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন A, D3, এগুলো কিন্তু খাবারগুলো এই অবস্থায় দিতে হবে, বা এরকম লেয়ার খাবার আপনারা দিতে পারেন। এই যে গাবলার মধ্যে রাখা হয়েছে, এখানে খাবার পানি আছে দেখেন, এখানে ভুসির মধ্যে কিন্তু বসানো হয়েছে মুরগিটাকে। এই যে অনেক সময় ক্যারেটের মধ্যে দেখেন ছোট্ট একটা বাচ্চা মাথা বের করে আসছে, দেখছেন, ক্যারেটের মধ্যে কিন্তু রাখতে পারেন। তবে এখানে মেইন যে মেকানিজমটা কাজ হবে সেটা হচ্ছে অবশ্যই কেরোসিন তেল ন্যাপথলিনটা দিবেন। যাদের কখনো উকুন হয়নি তারা ভাই বুঝতে পারবে না, যাদের একবার উকুন হয়েছে তারা বুঝতে পারবে যে ভাই এর জ্বালাটা কী। এই জন্য এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে উকুন হয়, ফাউল ক্লোরা হয়, স্ট্রোক করে এবং ওজন কমে আসে। একটা কথা মনে রাখেন, মা মুরগি কিন্তু সেখানে 21 দিন বসে থাকে। এই সময় কিন্তু মা মুরগির রক্ত চলাচল কমে যায়, ফলে কিন্তু খাবার হজম হয় না, পাকস্থলী জ্যাম হয়ে থাকে। এভাবেই অল্প অল্প না খেতে খেতে মুরগির ওজন কিন্তু কমে আসে। এই কমে আসার কারণে মুরগিটি কিন্তু অনেক সময় ওজন কমে যাওয়ার কারণে স্ট্রোক হতে পারে, এবং এই সময় কিন্তু যেহেতু দীর্ঘদিন বসে থাকে এই সময় কিন্তু ফাউল করা হয়ে যায়, হ্যাঁ, উকুন হয়। তো এই জন্যই কিন্তু মুরগিটাকে মাঝে মাঝে খাবার টাবার দিবেন, যাতে করে মুরগিগুলোর জন্য বাইরে আসে, কারণ উকুন হলে কিন্তু সমস্যা। খাবারটাই কিন্তু আপনার এখানে মেইন, হ্যাঁ, খাবারটা অবশ্যই পুষ্টিকর খাবার দেবেন, মানে সুষম খাবারগুলো, পারলে ফিড দিবেন। আমরা যে ভুলগুলো করি, যেমন মুরগির ওজন না বুঝে ডিম দিয়ে রেখে দিই, এই ভুলটা করি। পুষ্টিকর খাবার কিন্তু আমরা কখনোই দিই না কুচে বসা অবস্থায়। এই কাজ কিন্তু করা যাবে না। আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে কি, ডিমের তাপ দেয়, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে দেশি মুরগির সাধারণ বৈশিষ্ট্য কি, ডিমের তাপ দেয় এবং বাচ্চা পালন করে। জেনেটিক বৈশিষ্ট্য, ডিম উৎপাদন অনেক কম, হ্যাঁ, আমরা BCR-DB, RDB, ফালপক্স এগুলো কিন্তু কখনোই দিই না, যেটা আমরা জানিই না। আবার দানাদার যে খাবার যে দিতে হবে সেটাও জানি না। আবার হচ্ছে মুরগির ওজন অনুযায়ী যে আপনি ডিম বসাবেন সেটাও জানি না। তো এই জন্যই কিন্তু দেশি মুরগিতে এই অপুষ্টিজনিত উৎপাদন কম এবং বাচ্চার মৃত্যু হার বেশি হয়, শুধুমাত্র
এই কারণে সামান্য একটা মুরগির বাচ্চা ফুটে বের হলো, আপনি এটা টপার মধ্যে রেখে ওইটাকে মা মুরগি সহ যদি 15 দিন রাখেন, 15 দিন পরে যদি হোক বা 1 মাস পরে হোক, আপনি মা মুরগি যদি আলাদা করে দেন, তো বাচ্চা ভাই আপনার তো একটা মরবে না। আপনি মায়ের সাথে রেখেছেন, মা চলে গেছে কোন জলাশয়, কোন পুকুরের ধারে, কে ব্যাঙ খাচ্ছে না বিজি খাচ্ছে, আপনি বুঝতেই পারলেন না। 10টা নিয়ে বের হয়েছে, বিকেলে এসে দেখেন 7টা হয়ে আছে, বাকি 3টার খোঁজ নাই। তার মানে আপনারও গুরুত্ব নাই, মা মুরগিরও গুরুত্ব নাই, মানে আপনি যেমন মুরগিও তেমন। তো ভাই সে তাহলে কি আপনি পার মান্থ 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবেন? আপনাকে ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে, ম্যানেজমেন্ট বুঝতে পারলে আপনি এই করতে পারবেন। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু হাত দিতে হবে। তো মোটামুটি আপনি যদি এই ধরনের কাজগুলোতে যদি আপনি একটু সময় দেন, দেখবেন যে আপনি অনেক কিছুই করতে পারবেন। এখন দেশি মুরগিতে আমাদের আরেকটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মুরগির উৎপাদন চক্রটা। হ্যাঁ, মুরগির উৎপাদন চক্র যখন বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি প্রোডাকশনটা নিয়ে আসতে পারবেন। এই উৎপাদন চক্রের সাথে কিন্তু মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বললাম, এই উৎপাদন চক্রের সাথে কিন্তু আপনার মুরগির মার্কেটিং ওতপ্রোতভাবে জড়িত। আপনি প্রত্যেক সপ্তাহে 10টা থেকে 15টা বিক্রি করতে যাচ্ছেন, তাহলে আপনার তো ভাই যোগান থাকতে হবে, নাকি নাকি চুরি করে নিয়ে এসে মুরগি বিক্রি করবেন? আপনার যোগান থাকতে হবে, উৎপাদন থাকতে হবে সপ্তাহে 30টা বা 20টা বা 10টা, তাহলে তো আপনি বিক্রি করতে পারবেন। তাহলে সেটা প্রত্যেক সপ্তাহে যদি 20টা করে বা 10টা করে মুরগি বিক্রি করতে গেলে আপনাকে উৎপাদন চক্রটা জানতে হবে, ওইভাবে সেটা দিতে হবে। আমরা দেশি মুরগিতে কী হয়, ডিম পাড়তে দেখেন এই 10 থেকে 12টা ডিম পাড়তে 20 থেকে 24 দিন সময় লাগায়। ডিম ফুটায় কয় দিন? 21তম দিন, 21 দিন। ছানা লালন পালন করে 90 দিন, মানে 3 মাস ওই বাচ্চাগুলোকে নিয়ে থাকে, মানে বাচ্চা ফুটে 3 মাস পর্যন্ত। মোট সময় লেগে যায় 120 থেকে 130 দিন, মানে 3 মাসের মতো লেগে যায়। 4 মাস লেগে যায়। তার মানে ডিম পাড়া থেকে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানো পর্যন্ত, মানে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া পর্যন্ত প্রায় 4 মাসের মতো সময় লাগে। এখন আপনি যদি 1 মাস বয়সে, মানে বাচ্চা যদি আলাদা করেন 1 মাস বয়স, 1 মাস বয়স যদি আপনি আলাদা করে দেন 1 মাস হলেই, তাহলে দেখবেন যে 70 থেকে 60 দিন, 60 থেকে 70 দিন সময় লাগবে ওই চক্রটা। তাহলে 120 দিন কোথায়, আর হচ্ছে আপনার 70 দিন কোথায়? আপনারা বুঝতে না পারলে বলবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি দেখেন একদিকে হচ্ছে ডিম পাড়তে সময় লাগে হচ্ছে 20 দিন, আর হচ্ছে ডিম ফুটায় 21 দিন, তাহলে কত হচ্ছে 40 দিন। আর 60 দিন ফুটতে কত দিন সময় লাগবে? এখনও 20 দিন। তার মানে হচ্ছে আপনি 20 দিন মায়ের কাছে বাচ্চাটাকে রেখে, বা 1 মাস মায়ের কাছে রেখে ওইটাকে যদি আলাদা করে দেন, তাহলে দেখবেন যে 60 থেকে 70 দিন পরেই মা মুরগি আবার ডিম পাড়তে শুরু করছে। আর যদি মায়ের সাথে যদি বাচ্চা রাখেন, গতানুগতিক যেটা আমরা দেখি বা আমরা বুঝি, সেটা 120 দিন পরে কিন্তু আপনার ডিম আসবে। যেখানে দেখেন গতানুগতিক পদ্ধতিতে 120 দিন পর ডিম আসতেছে, সেখানে আপনি যদি সিস্টেমেটিক যদি আগান, তাহলে 60-70 দিনের মধ্যে ডিম আবার চলে আসবে। তো এই ছিল মোটামুটি আপনার ডিম উৎপাদন চক্রটা। এখন মুরগির ডিম এবং বাচ্চা বাড়ানোর সঠিক কৌশলগুলো কী কী? হ্যাঁ, আমরা ডিম সংগ্রহ এবং সংরক্ষণ, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। ডিমটাকে সবসময় 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় আছে এমন জায়গায় ডিমগুলোকে রাখতে হবে, সেটা চৌকির নিচে, মাটির হাঁড়ি, ফ্রিজে। হ্যাঁ, সর্বোচ্চ 12 থেকে 14 দিন, মানে 2 সপ্তাহ বয়স পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনি ডিমটাকে রাখতে পারবেন। সেটা শীতের সময় মানে এবার গরমে বা শীতের সময় 7 থেকে 10 দিন, মানে গরমের সময় 7 থেকে 10 দিন, এবং গরমের সময় 7 থেকে 10 দিন, এবং শীতের সময় 12 থেকে 14 দিন। অর্থাৎ বাংলা কথা হলো 7 দিন পর্যন্ত আপনি গরমের সময় রাখতে পারবেন, এবং 2 সপ্তাহ শীতের সময় রাখতে পারবেন। পরিষ্কার এবং বড় সাইজের ডিমগুলো আপনি নির্বাচন করতে হবে। ডিম এইভাবে সংরক্ষণ করতে হবে। এই যেভাবে করে মাটির কোনো পাত্রে সামান্য পরিমাণে মানে কি বলা এটাকে, কাঠের গুঁড়া বা ধানের তুষ এবং হচ্ছে খড় রেখে মাটির নিচে রেখে দেবেন এভাবে করে, তাহলে ডিম কিন্তু অনেক দিন পরে থেকে যাবে। চালের উপর কিন্তু ডিম রাখতাম, হ্যাঁ আমি নিজেও রাখতাম। তো দেখা গেছে যে 2 সপ্তাহ পর রাখার পরে চালের মধ্যে ছত্রাক ধরে যায়,
এবং ছত্রাকটা চলে যায় হচ্ছে ডিমের মধ্যে। এই জন্য চালের মধ্যে কখনো ডিম রাখবেন না। এটা আমি নিজেও রাখতাম, কিন্তু বেশ কয়েকবার আমি লক্ষ্য করছি যে কোনো চালে আর ডিম রাখি না। মুরগিকে কুচে বা ওমে বসানো অবস্থায় মুরগির ওজন অনুযায়ী ডিম দিতে হবে, যেটা আমি আগে বলছিলাম। তাহলে কাঠের তুষ, খড়কুটো, ন্যাপথলিন, কেরোসিন এগুলো দিয়ে আপনি কুচে বসাবেন বা ওমে বসাবেন। খেয়াল রাখতে হবে সকালে বের করে বিকেলে বসাতে হবে। ও আরেকটা বিষয়, যেমন ধরেন যে আপনি ফ্রিজে ডিম রাখছেন, হ্যাঁ, ফ্রিজ ছাড়া অন্যান্য জায়গাতে ডিম রাখছেন, মুরগিটা কুচে বসছে, আপনি সাথে সাথে কুচে তৈরি করে ওটাকে ডিম দিয়ে দিলেন, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হলো যখন ফ্রিজের মধ্যে যখন ডিমটা রাখবেন, তখন কিন্তু কী করবেন, সকালে কিন্তু ডিমটা বের করে রাখলে ওই বের করা ডিমটাকে আপনি বিকেলে বসাবেন। আপনার মুরগি কিন্তু সকালে কুচে বসছে, আপনি সাথে সাথে ডিমটা বের করে রাখবেন, বিকেলে বসাবেন। বিকেলে যদি যদি কুচে বসে, তাহলে ডিমটা বিকেলে বের করে পরের দিন সকালে আপনি এটা বসাবেন। তার মানে ফ্রিজ থেকে সরাসরি ডিম নিয়ে এসে বসাবেন না, কিছুক্ষণ আবহাওয়াটা তাপমাত্রা রাখতে হবে। এখন দেখেন যে এখানে করে আমরা যেটা করি, হ্যাঁ, সচরাচর এই যে এভাবে করেও কিন্তু আপনারা কুচে বসাবেন মাটি বা প্লাস্টিকের পাত্রে, এটা এভাবে করে রাখতে পারেন। তবে আপনার যে জায়গায় আপনি রাখেন না কেন, সে জায়গায় যেন অবশ্যই খাবার পানি ঠিকঠাক মতো যেন থাকে। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমরা জানবো যে কেন ছাই ব্যবহার করা যাবে না। কারণ ছাই যদি ব্যবহার করেন, ছাই কিন্তু ছোট ছোট দানা থাকে, এগুলো না খেয়ে চলে যায়, ছোট বাচ্চার ক্ষেত্রেও কিন্তু চলে যায়। এই জন্য সর্দি কাশি জ্বর হতে পারে, এই জন্য কখনো ছাই ব্যবহার করবেন না। এখন একটা জিনিস খেয়াল করেন, যাদের হেচিং মেশিন আছে, হ্যাঁ, আমি এই জিনিসটা খুবই করি, যাদের হেচিং মেশিন আছে, হেচিং মেশিন দুই ধরনের পাওয়া যায়, একটা ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালিভাবে পাওয়া যায়। তো ম্যানুয়ালি যেটা পাওয়া যায় সেটা তো ধরেন যে আপনাকে হাত দিয়েই সব কিছু করতে হবে। তো ম্যানুয়ালি যেটা পাওয়া যায় সেটা মাঝে মাঝে ক্যানেলিং করতে হবে, লাইট দিয়ে দেখতে হবে, মানে সব ডিম সমানভাবে তাপ পায়, এই জন্য ওটাকে ঘোরাতে হবে, দিনে 4-5 বার উলট পালট করে দিতে হবে। 18 থেকে 20 দিনের মাথায় গরম কুসুম পানি ছিটিয়ে দিতে হবে, 18 থেকে 20 দিনের মাথায়, অর্থাৎ যখন 18 দিন বয়স হয়ে যাবে তখন আপনি গরম পানিটা ছিটিয়ে দিতে হবে ডিমের মধ্যে। তাপমাত্রা 35.7, এটা কিন্তু ভুল আছে, এটা 37.7 হবে। আর্দ্রতা হবে 55 থেকে 60 দিন, হ্যাঁ, 19 থেকে 21তম দিনে 60 থেকে 70 তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রা এবং আর্দ্রতা মিটার রাখতে হবে। এটা ম্যানুয়ালি, যাদের ম্যানুয়ালি ডিম যারা করেন, এবং যাদের অটোমেটিক, যাদের হেচিং মেশিন আছে তাদেরকে তেমন কিছুই করতে হয় না, ওটা অটোভাবে সব হয়ে যায়। এখন বিকল্প খাদ্য কী কী দিতে পারেন, যদি খাবার যদি দিতে না পারেন তাহলে চাল ভেজানো ফিট, হলুদ রসুন দানাদার ফিট এগুলো দিতে পারবেন, এনজাইম প্রোবায়োটিক্স, হ্যাঁ, ওই যে মুরগিকে কুচে বসা মুরগিটাকে এনজাইম প্রোবায়োটিক্স এগুলো দিবেন। এভাবে করে মিক্সার তৈরি করে আপনারা খাওয়াবেন, এই মিক্সার খাবারগুলো দিবেন। এখন এই যে অবস্থায় কী কী জটিলতা তৈরি হতে পারে, স্ট্রোক, ফালকোলা, ওজন কমে আসে, এগুলো তো আপনাকে তো বলছি। এখন চিকিৎসা হিসাবে কী দেবেন, সেটা একটু আপনাদেরকে এখন বলে দেই। এখানে চিকিৎসা হিসাবে দিবেন অ্যামোক্সিসিলিন, পিফ্লক্সাসিন বা সেফালেক্সিন, হ্যাঁ, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তার সাথে হচ্ছে ব্রোমহেক্সিন সোডিয়াম, এটা হচ্ছে কাশির সিরাপ, বা কার্বাসিলেট ক্যালসিয়াম, এটা হচ্ছে জ্বরের সিরাপ। এবং পাশাপাশি আপনারা হচ্ছে আদা, হলুদ, রসুন, কালো জিরা বেটে এগুলো নিয়মিত খাওয়াবেন। তাহলে চিকিৎসা বললাম কি, একটা অ্যান্টিবায়োটিক, একটা নাপা সিরাপ, একটা হচ্ছে কাশির সিরাপ, জাস্ট এই ট্রিটমেন্টটাই দেবেন। তাহলে দেখবেন যে মুরগিটা সুস্থ থাকবে, এবং খাবার কিন্তু অবশ্যই পুষ্টিকর খাদ্য। এখন আমরা দেখব যে একদিন বয়সের মুরগির বাচ্চা, হ্যাঁ, বা যত্ন, যখন বাচ্চাটা বের হলো তখন তো কী করবেন, দুইভাবে করতে পারেন। মা মুরগি থাকলে ওই যে টপার সিস্টেমে ব্রুডিং করবেন, আর হচ্ছে কী করবেন, যদি হয় তাহলে আপনাকে আলাদাভাবে ব্রুডিং করতে হবে, যেটা আমি শুরুতেই আলোচনা করেছিলাম। তাহলে একদিনের বাচ্চার জন্য অবশ্যই খাবারটা কী থাকবে, পুষ্টিকর খাবার থাকবে, 0 ফিট দিবেন সবসময় জন্য 1 মাস। আপনি 7 দিন পর থেকে কমার্শিয়াল মুরগি ছাড়া যে কোনো মুরগিকে 7 দিন পর থেকে যে কোনো খাবার অল্প অল্প করে দিয়ে তাকে খাবার শেখাতে হবে, অভ্যাস করাতে হবে। তারপরে 1 মাস পরে আপনি মানে 21 দিন যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে ফিডের পরিমাণটা কমতে থাকবে, অন্যান্য খাবার বাড়তে থাকবে। এটাকে বলা হয় রিপ্লেস, মানে ফিড রিপ্লেস করা। যদি মায়ের সাথে থাকবে তারা ঝরঝরে থাকে, হ্যাঁ, টপাতে লাইটিং করে বোর্ডিং করতে হবে।
ছানাগুলো 72 ঘন্টা না খেয়ে পর্যন্ত থাকতে পারে। সো বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট পানি দিয়ে রাখতে পারেন। ভেজা চালের খুদ, চাল খুদ, রসুন, আদা বেটি খাবার 7 দিন পর দিতে হবে। তো বললাম 7 দিন, আপনি 1 মাস কিন্তু 0 ফিড দিবেন, কিন্তু 7 দিন পর থেকে আপনি যে কোনো খাবার দিতে পারবেন, এবং গ্রোথের জন্য দানাদার খাবার নিয়মিত আপনাকে দিতে হবে। এখন একদিনের বাচ্চাগুলো রোগবালাই কী কী হয় দেখেন, তাপমাত্রাজনিত সবচেয়ে বেশি হয়, ঠান্ডা লাগা, সালমোনেলা, রানীক্ষেত, এই রোগগুলো সবচেয়ে বেশি হয়। এই জন্য এই রোগগুলোর সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এখন এই যে রোগবালাইগুলোর কথা বললাম, এই রোগবালাই সম্পর্কে কিন্তু আমি রোগবালাই ক্লাসে কিন্তু বিস্তারিত বলেছি, আপনারা সেগুলো একটু রিভিউ করবেন। হ্যাঁ, আমি বললাম তো ভাই, এগুলো মেহনতের জিনিস। এটা হচ্ছে স্টাডি করতে হবে। এই যে এখানে একটু জিনিস খেয়াল করেন, এই যে একদিনের বাচ্চার রোগবালাই, আমি কিন্তু রোগবালাই ক্লাসে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, মেডিসিন কী দিবেন সেগুলোও কিন্তু আলোচনা করেছি। তারপরেও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে কি, যে রোগবালাই কী কী বললাম, ঠান্ডাজনিত রোগ সবচেয়ে বেশি হয়। তো সেক্ষেত্রে আবার আপনাকে কিন্তু নজর দিতে হবে এই সকল, মানে এই ক্ষেত্রে যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা যেন না লাগে সেই জিনিসটা খেয়াল করতে হবে। এই জন্য ছানাকে কী দিবেন, অ্যামক্সিসিলিন, পিপ্রক্সাসিন বা সেবালেক্সিন, এগুলো হচ্ছে সেফ অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, প্রয়োজন হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। সাথে ব্রোমেথিন, সোডিয়াম, কার্বাসিলেট, ক্যালসিয়াম, এই জিনিসগুলো রেখে দিবেন। আদা, হলুদ, রসুন, কালো জিরা, এগুলো হচ্ছে কী করবেন, 7 দিন পর থেকে, বা আমি আপনাদেরকে বলছিলাম তো, একদিনের বাচ্চাকেও কিন্তু আপনি হলুদের পানি খাওয়ালে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সো আপনি এগুলোকে আপনার 0 বাচ্চা থেকে খাওয়াতে পারবেন। তো চিকিৎসা পদ্ধতি কী কী বললাম, অ্যামক্সিসিলিন, পিপ্রক্সাসিন, সেফালোক্সিন, এগুলো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে নাছরা আপনি ন্যাচারালিভাবে আদা, হলুদ, রসুন এগুলো আপনার বেটে খাওয়াবেন। পুলেট, ডেকি মুরগি বা পুলেট মুরগি, বাড়ন্ত মুরগির যে খাবারগুলো, এগুলো হচ্ছে যেমন শস্যদানা, গম, সরিষা, ধান, ছোলা, তিসি, এগুলো হচ্ছে আপনার নর্মালি এগুলো খাওয়া দিতে পারেন। ভাত, ভুসি, হ্যাঁ, ভিটামিন মেখে, হলুদ, কচু বা কলা গাছের ভেতরের অংশ, এগুলো বেটে এগুলো খাওয়াতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো আপনার নিয়মিত এগুলো আপনার মুরগিগুলো খাওয়াবেন, শস্যদানার যেগুলো বলছি সেগুলো। বাড়ন্ত মুরগিতে যে রোগবালাইগুলো হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার পক্স, রানীক্ষেত, ঠান্ডাজনিত রোগবালাই। এবং পক্সের বিষয়ে একটু বলি, পক্সের বিষয়টা, পক্সের যেগুলো মুরগির বয়স 2-2.5 মাস পার হয়ে গেছে, অর্থাৎ পুলের টাইপের যে মুরগিগুলো, বাড়ন্ত মুরগি, এদের পক্স হলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না। বড় মুরগিতে কিন্তু পক্স হলেও কিন্তু সেগুলো অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, কারণ বড় মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে পক্স কিন্তু সহজে আক্রমণ করলেও মৃত্যু হারটা ঘটায় না। বাড়ন্ত মুরগি তো সবচেয়ে সমস্যা, সেরকম সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সবচেয়ে সমস্যা তৈরি করে হলো 1 মাস নিচের বয়সের মুরগির বাচ্চাগুলোর উপর। 1 মাসের নিচে যদি কোনো মুরগির বাচ্চার যদি পক্স হয়, প্রথম যে ট্রিটমেন্টটা করবেন, যতই যে জল এই করুক, প্রথম ট্রিটমেন্টটা হবে কি, নাপা সিরাপ। সকাল বিকাল প্রয়োজন হলে 4 থেকে 5 দিন চলতে থাকবে নাপা সিরাপ। সাথে আপনি যেটা করতে পারেন সেটা সামান্য একটা ডক্সিভেট বা পিপ্লক্স বা ডক্সিভেট আপনি 3 দিন চালাবেন, 3 থেকে 4 দিন চালানোর পরে বন্ধ, আর নাপা সিরাপ চলবে 4-5 দিন। সাথে কি করবেন, সাথে জিঙ্কের সিরাপ বা AD3 সিরাপটা আপনি খাওয়াবেন মুরগিগুলোকে, প্রত্যেকটা মুরগিগুলোকে ধরে ধরে খাওয়াবেন। দেখবেন যে আপনার মুরগির মর্টালিটি কমে আসবে। মানে পক্স হলে ছোটো বাচ্চাতে যেটা হয় কি, মানে বাচ্চাগুলো প্রচণ্ড জ্বর আসে, ফলে কোনো কিছু খেতে পারে না, এবার না খেতে খেতে বাচ্চাগুলো দুর্বল হয়ে মারা যায়। হ্যাঁ, পক্সের কারণে মারা যায় না, দুর্বল হওয়ার কারণে মারা যায়। এই জন্য বাচ্চাদের দুর্বল না হয় সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে। 5 মাস পর থেকে ডিম আসা শুরু পর্যন্ত, 5 মাস যখন হয়ে যায় তখন মোটামুটি 8টা-10টা ডিম আসে। হ্যাঁ, প্রথম যখন যখন ডিম পাড়ে তখন সেই ডিমগুলোকে আপনারা কুচে বসাবেন না, অর্থাৎ মুরগির প্রথম ডিমগুলো কুচে বসানো ঠিক হবে না। এই জন্য এতে বলা আছে, প্রথমবার হলে ডিম বসানো যাবে না, মরগের বয়স বেশি হলে বসানো যাবে। একটা বিষয় খেয়াল করবেন, যাদের ডিমের মুরগি আছে, অবশ্যই যেন মরগ যেন মুরগির তুলনায় যেন একটু বয়স একটু বড় হয়, 1-2 মাস, তাহলে কিন্তু আপনারা উর্বর ডিম পাবেন।
তাছাড়া কিন্তু উর্বর ডিম পাবেন না। তো মোরগের সংখ্যার উপরে কিন্তু ডিপেন্ড করে ডিমটা উর্বর হবে নাকি অনুর্বর হবে, এটা ডিপেন্ড করবে মোরগের উপর, খাবার ব্যবস্থাপনার উপর। তো সেই জায়গাগুলো আপনারা একটু খেয়াল করবেন। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা।